আপনি লক্ষ্য করবেন যে বিএনপি প্রায় 5 মাস রাষ্ট্রের দায়িত্ব নিয়েছে, এখন পর্যন্ত কোথাও এই ধরনের ঘটনা ঘটে নাই। বরং আমি মনে করি হবিগঞ্জে যে ঘটনাটি ঘটেছে এটা একটা দুঃখজনক এবং এটা বিচ্ছিন্ন ঘটনা। কারণ আপনি জানেন আমরা এখন রাষ্ট্রের দায়িত্বে আছি, সুতরাং দেশটাকে শান্ত রাখা, জনগণকে আশ্বস্ত করা, এটাই কিন্তু আমাদের মূল কাজ হওয়া উচিত। আজকে মোশাররফ ভাই, কেন আমি এই প্রশ্নটা করলাম যে আপনারা যদি অ্যাপ্রুভ না করে থাকেন, আজকে আবার একই ঘটনা ঘটেছে কিন্তু মোশাররফ ভাই, আজকেও। আমি একটু আমি খালেদ ভাই আমি একটু বলি আপনাকে যে এই ঘটনাটা গতকাল যখন ঘটেছে এটা কিন্তু আকস্মিক একটা ঘটনা ঘটেছে, যার সাথে বিএনপি বা অঙ্গ সংগঠন কেন্দ্রীয়ভাবে কোনোভাবে জড়িত না। বরং আপনারা দেখেছেন স্থানীয়ভাবে যে ঘটনা ঘটেছে, তারপর আজকে আমরা মানে ঢাকাতে আমরা যারা আছি আমরা মোটামুটি এটা বা বিভিন্ন সেক্টরে যোগাযোগ করে, এবং আপনি দেখবেন ইতিমধ্যে কিন্তু 144 কিন্তু প্রত্যাহার করা হয়েছে, এবং আমরা সংশ্লিষ্ট বিষয়টাকে তদন্ত সাপেক্ষে যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য বলা হয়েছে। এবং আপনি আরেকটা জিনিস লক্ষ্য করবেন, সরকার দল যদি এটার সাথে ইনভলভ থাকতো তাহলে কিন্তু আপনার মামলা হতো না। ইতিমধ্যে আপনি শুনেছেন যে যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদের নামে সুনির্দিষ্টভাবে মামলা হয়েছে। সুতরাং যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, তাদের শাস্তি হোক, এটা আমরা চাই। কিন্তু এটাও আপনাকে খেয়াল রাখতে হবে, আমরা যারা নেতৃত্বে আছি অথবা যারা আমরা জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেই, আমাদেরকেও কিন্তু সংযুক্ত হতে হবে। আমাদের কোনো কথায়, কোনো আচরণে যাতে জনমনে কোনো অসন্তোষ বা অস্বস্তি দেখা না দেয়, সেই ব্যাপারেও যদি আমরা একটু। মোশাররফ ভাই, আমি এই জায়গাটাতে একটু আসতে চাচ্ছিলাম যে একদিকে বলা হচ্ছে যে বিএনপি আন্দোলনের সাথে যুক্ত না, অন্যদিকে বলা হচ্ছে যে কিছু শব্দ ব্যবহার, বিশেষ করে এনসিপির একজন নেতা জনাব নাসিরউদ্দিন পাটোয়ারিকে উদ্দেশ্য করে বলা হইতেছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি যেসব ভাষা ব্যবহার করেছেন তার ফলে জনগণ ক্ষুব্ধ হয়েছে। আমরা দেখেছি 21 শতকে সবচেয়ে যার নাম ব্যবহার করে আসলে অত্যাচার করা হয়, একটা 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 গ্রুপ ফেসিবাদী হয়ে ওঠে, ওইটার নাম হলো জনগণ বা সাধারণ জনতা। আপনারা সেন্ট্রালি যদি অর্ডার না দিবেন, সেন্ট্রালি যদি পালন না করবেন, তাহলে 144 ধারাটা দেওয়া হয়েছিল কেন? আসলে যারা ওইখানে আন্দোলন মানে মারামারি করলো তাদেরকে গ্রেফতার কেন করা হয় নাই? প্রশাসনকে তো আমরা দেখলাম, প্রশাসনের সাথে এনসিপি নেতৃবৃন্দের কি কথাবার্তা হয়েছে আসলে। না, আপনি একটু যদি বলেন, একটু ব্যাখ্যা যদি করেন। না না আমি একটু আমি যদি আপনি আমাকে যদি একটু শেষ করতে দেন তাইলে আপনি কি লক্ষ্য করবেন যে কালকের ঘটনাটা যেটা ঘটেছে এটা সম্পূর্ণ ছিল অনাকাঙ্ক্ষিত, এটা কোনোভাবে আমাদের দলের সাথে সম্পৃক্ত না। এখন আপনি বলেন যে জনাব পাটোয়ারি সাহেব যে বক্তব্যগুলি বাংলাদেশে দিচ্ছেন, নিশ্চয়ই আপনি নিউ ইয়র্কে থাকলেও বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের নেতৃবৃন্দের আচরণ, চলাফেরা, কথাবার্তা, বক্তব্য নিশ্চয়ই আপনার নখদর্পণ। সেখানে আমরা সাম্প্রতিককালে লক্ষ্য করেছি, আপনি দেখবেন যে গত নির্বাচনের সময় জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব আমাদের একজন প্রবীণ নেতা, বাংলাদেশেরই প্রবীণ নেতা জনাব মির্জা আব্বাসকে যেভাবে উনি বিব্রত করেছে, এইটা কি কোনো রাজনৈতিক দলের নেতার কি কোনো কর্মকাণ্ড? বরং আমরা দেখেছি এইটা এমন সে আচরণ করেছে, দল কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। পরবর্তী সময় যখন বিএনপি রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করেছে, আপনি দেখবেন নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে, নানা জায়গায় বলছে বিএনপি কে পালিয়ে যাবেন, তারেক রহমানকে টেনে হেসড়ে নামাবো, আবার লন্ডন আপনাকে চলে যেতে হবে। আপনি বলেন আপনার এই 5 মাসে বিএনপির নেতৃবৃন্দের এমন কোন আচরণ বাংলাদেশে ঘটেছে জানিয়ে আমাদের এরকম টকশোতে আলোচনা করতে হয়? আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি সারা বাংলাদেশে এই ধরনের কোনো ঘটনা এখনো ঘটে নাই। কারণ আপনি দেখবেন আমাদের নেতা জনাব তারেক রহমান এই দায়িত্ব গ্রহণ করার পর উনি বাংলাদেশ, ওনার স্লোগানই ছিল যে সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশটাকে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য উনি কত ধরনের কর্মসূচি গ্রহণ করেছে আপনি দেখেন, যে মাননীয় প্রধানমন্ত্রী প্রোটোকল নিচ্ছেন আর সাধারণ জীবনযাপন করছেন, রাস্তায় ট্রাফিক জ্যামকে উনি মেনে চলছেন, ওনার চলাফেরায় আচার আচরণের মধ্যে একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি চালু করার চেষ্টা করছে। সেখানে যেই নেতা, এবং বাংলাদেশের সাম্প্রতিক আমরা একটা জরিপও দেখেছিলাম, সেই জরিপে আমরা দেখেছিলাম বাংলাদেশের 83% লোক তারেক রহমানের এই যে রাষ্ট্র পরিচালনাকে ওনারা সমর্থন করে। সুতরাং একমাত্র নাসিরউদ্দিন পাটোয়ারির আচরণ কথাবার্তা যদি আপনি একটু দেখেন, তাহলে যে কোনো মানুষ সংক্ষুব্ধ হবে কিনা একটু আপনার কাছে আমি বিনীতভাবে একটু অনুধাবন করার জন্য। মোশাররফ ভাই, আপনার শেষ হইলে আপনি এবং অভয় দিলে, অনুমতি দিলে আবার একটু বলি। আপনি বলেছেন যে জনাব পাটোয়ারির কথা ধরে যে জনাব পাটোয়ারির রাজনৈতিক আচরণ, এটাকে আমরা আজকে নতুন দেখতেছি। আমরা কি সংসদে আপনাদের সদস্য দলের লোকজনদের গালাগালি করতে দেখি নাই?
কবিতার নাম করে কথা বলতে দেখি নাই। আমরা যখন রাজনীতি করেছি মোশাররফ ভাই, আমি একটু আপনাকে স্মরণ করাই দিই, আমরা সেই সময়কার যিনি স্বৈরাচার শাসক এরশাদ সাহেবরে কি মানে যে কোনো তরুণ নেতৃবৃন্দই তো এরশাদ সাহেবরে গালি না দিয়ে আমরা কোনো বক্তৃতা শুরু করছি না। খালেদ মহিউদ্দিন, আপনার একটা লক্ষ্য, আপনি নিশ্চয়ই মনে আছে আমরা যখন ছাত্র ছিলাম, আপনি দেখবেন যে বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এখানে তরুণরা, এখানে তাদের রক্ত একটু গরম থাকে। তারপর আপনার মনে থাকার কথা আপনার নিশ্চয় যে আমরা একটা পরিবেশ পরিষদ করেছিলাম, সেখানে রাজনৈতিক স্লোগান কি হবে, আচরণ কি হবে, কিভাবে আমরা ক্যাম্পাসের সহাবস্থান আমরা নিশ্চিত করব, কিভাবে যার যার রাজনৈতিক কর্মসূচিগুলি তারা পালন করবে, এগুলি নিয়ে কিন্তু আমরা ক্যাম্পাসটাকে একটা জায়গা, তারপরও যে ব্যতিক্রম ঘটে নাই তা না, কিন্তু আমরা সবসময় চেষ্টা করেছি যে একটা নিয়ন্ত্রণের মধ্যে রেখে একটা সহাবস্থানের মধ্যে গিয়ে রাজনীতি করতে। কিন্তু আপনি দেখবেন এই জাতীয় সংসদ, এখানে আমাদের সাইবুল আলম মিলন ভাই আছেন, যিনি একজন বয়োজ্যেষ্ঠ সংসদ সদস্য। আপনি দেখবেন আমার মনে হয় 2টি অধিবেশন শেষ হয়েছে, নেতৃবৃন্দ অত্যন্ত দায়িত্বশীলতার সাথে তারা ভূমিকা পালন করে সংসদকে কিন্তু একটা কার্যকরী সংসদের দিকে তারা নিয়ে যাচ্ছে। এবং বাংলাদেশের মানুষের যদি আপনি একটু পালসটা দেখেন, অথবা যদি আপনি একটু জরিপ করেন, অথবা যদি একটু পাবলিক ওপিনিয়ন নেন, আপনি দেখবেন যে অনেকে মনে করছে অনেকদিন পর এই জাতীয় সংসদটা কিন্তু একটা কার্যকরী সংসদের দিকে এগিয়ে যাচ্ছে। না মোশাররফ ভাই, এই যে ধরেন গালি দেওয়া বা কটু কথা বলা ভালো কি খারাপ, বাংলাদেশের সাধারণ জনগণ কি মনে করে? এটাকে কখনো অ্যাকসেপ্ট করে না। এটা আমি এটা কনফার্ম না। তাহলে তাকেও অ্যাকসেপ্ট করবে না, তাকে ধরে মাইর দিতে হবে কেন? তাকে ধরে মাইর দিতে হবে কেন? না না, মাইরের ব্যাপার না। এই যে আমরা বলছি তো, ঘটনাটা সম্পূর্ণ একটা বিচ্ছিন্ন ঘটনা, যার সাথে আমাদের কেন্দ্রীয় রাজনীতি বা কেন্দ্রীয় নেতৃত্বের কোনো সংযোগ ছিল না। আমরা যখনই এই ঘটনাটা আমাদের নজরে এসেছে, আপনি দেখবেন 144 দিয়ে যাতে কোনো ফার্দার কোনো ঘটনা না ঘটে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। এবং 144 ধারা কেন দেওয়া হয়েছিল? না, 144 না হলে আপনি হবিগঞ্জের অবস্থা দেখেছেন যে কি অবস্থা। হবিগঞ্জ তো বিএনপির একজন নেতার নেতৃত্বে বা কয়েকজন নেতার নেতৃত্বে, সংসদ সদস্যদের নেতৃত্বে এইটা মানে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে রাখা হয়েছিল। তো পুলিশের উচিত ছিল তাদের সেখান থেকে ভাগায় দেওয়া, তাই না? না, ধরেন শোনেন, একটা আমাদের দেশে একটা সংস্কৃতির মধ্যে আমরা দীর্ঘদিন ছিলাম, যারা খালেদ মহিউদ্দিন সাহেব, এই কালচার থেকে যাচ্ছি। এই 2 দিনে আরো শিক্ষা নিয়ে আমরা আরো পরিবেশ টিভি কিন্তু নানা জায়গায় প্রোগ্রাম করে চলছে। আমি সন্ধ্যায় দেখলাম সিলেটে তারা বিশাল সমাবেশ করছে। এখন তো আর সমস্যা হচ্ছে না। অর্থাৎ দুর্ঘটনাকে আমরা দুর্ঘটনা হিসাবে চিহ্নিত করি, এবং ভবিষ্যতের জন্য আমরা যদি সবাই সতর্ক হই, এই ধরনের অবাঞ্ছিত ঘটনা থেকে আমরা সবাই আমরা ফিরবো। মোশাররফ ভাই, আপনার কাছে, আপনি আমাদের একজন দর্শকের একটা প্রশ্ন আপনার কাছে আছে, আমাদের প্রশ্ন নিয়ে আমরা ফিরবো। দর্শকের প্রশ্নটা শুধু আপনি করে রাখি, আপনার কাছে যখন ফিরবো তখন আপনি এটা নিয়ে বলবেন। প্রধানমন্ত্রীর সহজ সরল জীবন, ওনার নাম শাহিনুর ইসলাম, উনি বলছেন প্রধানমন্ত্রীর সহজ সরল জীবনযাপন বিএনপি ফলো করছে কিনা। এইটা আপনার যখন মানে আপনার কাছে যখন ফিরবো তখন আপনি আমাদের বলবেন। আমরা একটু জনাব সাইফুল আলম খান মিলন এর কাছে যেতে চাই। জনাব সাইফুল আলম খান মিলন, আপনি নিশ্চয়ই গত কয়েকদিনের রাজনৈতিক এবং অন্যান্য যে বিষয়গুলো পত্রপত্রিকা বা সংবাদ মাধ্যমে আসছে তা খেয়াল করছেন, এবং যার বেশিরভাগই আসলে আমরা পছন্দ করতেছি না বা আমরা উচিত মনে করতেছি না। তো সেইগুলি নিয়ে একটু আমাদের যেহেতু কথা বলতেই হচ্ছে, সেই জন্য আপনার কাছে আমি একটু জেনে রাখি, জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির কথা আসলো, যিনি এনসিপির একজন গুরুত্বপূর্ণ নেতা, ন্যাশনাল সিটিজেন্স পার্টির একজন গুরুত্বপূর্ণ নেতা, এবং যারা আপনাদের জোটে আছেন। আমার প্রশ্ন হচ্ছে, তার এই বক্তব্য যে জনাব ওয়াকারুজ্জামান, আপনি বিএনপির তারেক রহমানকে, যিনি একজন দুর্নীতিবাজ, কোট আনকোট, আমি প্যারাফ্রেজ করে বলতেছি, তাকে ভোটে জিতিয়ে ক্ষমতায় এনেছেন, সুতরাং আপনার এরকম দাড়ি রাখারও দাম নাই, আপনার এরকম বুড়া বয়সে এগুলি হওয়ারও দাম নাই, আপনারা এই বক্তব্যের সাথে একমত কিনা যে তারেক রহমানকে ওয়াকারুজ্জামান ক্ষমতায় এনেছেন? খালেদ মহিউদ্দিনকে আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা, এবং আপনার মাধ্যমে ঠিকানা টিভির সকল দর্শক শ্রোতাদের সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এই যে বক্তব্য যেটা নাসিরউদ্দিন পাটোয়ারি দিয়েছেন, এটা তার নিজের বক্তব্য, এর দায়িত্ব তাকেই গ্রহণ করতে হবে। ইলেকশনের ব্যাপারে আসলে কিছু কথা আছে, সে কথাটা আমরা আগেও বলেছিলাম, কিন্তু আমরা ইলেকশনের পরই আমরা ইলেকশনকে গ্রহণ করেছি। কাজেই এখন
নতুন কোনো আলোচনা ইলেকশন সম্পর্কে আমরা যেতে চাই না। আর আমি মনে করি যে নাসিরউদ্দিন পাটোয়ারির যে কথা, সেই কথা ব্যক্তি হিসেবে নাসিরউদ্দিন পাটোয়ারি, আর দল হিসেবে এনসিপি কি ব্যাখ্যা করতে হবে, এখানে আমার ব্যাখ্যা করার কিছু নেই। আপনারা জোট সঙ্গী হিসাবে এনসিপির কাছে জানতে চাইতে পারেন কিনা, যদি মানে ব্যাপারটা কেন আমার কাছে গুরুত্বপূর্ণ, সত্যি সত্যি ওয়াকার সাহেব যদি তারেক সাহেবকে ক্ষমতায় আনে থাকেন এবং সেই ক্ষেত্রে তারপরে আপনি জানেন সেই সময় আমি ঢাকা ছিলাম, তারপরই জামায়াতের আমিরের সঙ্গে আমার কথা হয়েছে। মাননীয় আমির জনাব শফিকুর রহমান কিন্তু আমাকে স্পষ্ট এক সাক্ষাৎকার দিয়েছেন, যে সাক্ষাৎকারটার মধ্যে আছে, যেখানের মধ্যে তিনি ইলেকশনের দুই পক্ষকে শুভেচ্ছা জানিয়েছেন, ফলাফল কনসিড করেছেন। তাইলে তো ওইটাতে আপনারাও পার্ট। ইফ এইটার মধ্যে যদি ওয়াকার সাহেব কোনো কনস্পিরেসি করে থাকে, ওয়াকার সাহেবের যদি এই ক্ষমতা হয় যে তারেক সাহেবকে বসাবে, তাহলে এটা তো আপনারাও পার্ট। আপনারা এই বক্তব্যটার প্রতিবাদ করছেন না কেন? আমি আপত্তি জানাচ্ছি কারণ হচ্ছে উনি একটা দলের শীর্ষ নেতা, উনার একটা বক্তব্য যদি নিজেদের বক্তব্য হয়, মানে আপনার ভালো না লাগে আপনি বললেন ওর বক্তব্য, যদি ভালো লাগে পাঠকরা দর্শকরা যদি নেয় তাহলে বলবেন এনসিপির বক্তব্য আপনাদেরও বক্তব্য, তো সহজ, তাই না? আপনি তো তাকে ব্যক্তি হিসেবে আলাদা করতে পারেন না। হি ইজ এ সিনিয়র লিডার, আপনার দলের একজন গুরুত্বপূর্ণ, জোটের গুরুত্বপূর্ণ দলের একটা লোকে। ইলেকশন সম্পর্কে কিন্তু আমাদের জোয়ানা অ্যাডভোকেট, তার বক্তব্যটা বোধহয় আপনার মনে আছে। আপনি সৈয়দা রেজানা হাসানের কথা বলছেন, উপদেষ্টা? হ্যাঁ, মনে আছে, উপদেষ্টা মনে আছে, তার কথা মনে আছে তো? জি আছে। কাজে আমাদের বক্তব্য আমরা আগেও বলেছি, দেয়ার ইজ সাম ইফস এন্ড বাটস, কিন্তু কনসিডারিং দ্য হোল সিনারিও আমরা পরিষ্কারভাবে এই নির্বাচনকে আমরা অ্যাকসেপ্ট করেছি। এখন এটা আমরা এনসিপির কাছে মানে নলেজের জন্য জানতে চাইতে পারি যে উনি কেন বলছেন। সব কথাকে আসলে ঠিক আক্ষরিক অর্থে ধরার সুযোগ আমরা যদি বলি, আপনি সৈয়দা রিজওয়ানা হাসানের কথা বলেছেন, সৈয়দা রিজওয়ানা হাসানের কথা আমি শুনেছি, সৈয়দা রিজওয়ানা হাসান যেভাবে যে কথাটা বলেছেন আপনারা তার উল্টো মানে করেছেন, এবং সৈয়দা রিজওয়ানা হাসান কিন্তু সেটার জবাব দিয়েছেন যে তিনি এইটি বলেন নাই যে জামাতে ইসলামীকে ক্ষমতার বাইরে রাখতে তিনি কাজ করেছেন। তিনি বলেছেন যেসব কথা, এবং সেটি আপনারা মানে আর ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আছে কিনা আমি জানি না, ইফস এন্ড বাটসের কথা আপনি তুললেন, তার মানে আপনি নাসিরউদ্দিন পাটোয়ারির কথা সমর্থন করেন আসলে? না, এই ধরনের কথা বলা আমি সমর্থন করব না কখনোই। আমি মনে করি যে আমাদের মানে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা, তাদের কথার মধ্যে সৌন্দর্য থাকা উচিত, বিশেষ করে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তাদের কথার সৌন্দর্য থাকা উচিত। এবং আজকে তো নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছে সে আর কথা বলবে না, এবং তার মানে সে আর কথা বলবে না, মানে আমি তার কথাও আসলে আমি বুঝি নাই। সে আর কথা বলবে না মানে কি? সে মানে কথা বলবে নাটা কথা দিয়ে কেমনে বলবে মানুষ? সেটা এর অর্থ অনেক, মানে তাহলে এতদিন ধরে বলছে কেন? এই চোখ কুপড়ে ফেলার জন্য বসেছিল সে? উনি এই চোখ কুপড়ে ফেলার জন্য, এই ঘটনার জন্য তিনি ওয়েট করতেছিলেন? তিনি আজকে কথা বলবেন না কেন? তার তো কথা বলা বাড়ায় দেওয়া উচিত। আমরা তার পক্ষে আছি, তিনি কথা বলুক। আমি মনে করি সর্বোচ্চ বাক স্বাধীনতা তার আছে। স্বাধীনতা বিনজি, তবে আমি মনে করি যে কথা বলার এগেইনস্টে চোখ তুলে ফেলার কোনো মানে ব্যাখ্যা নাই আর কি। তার জন্য তো একটা ন্যায়ের পথে থাকতে হবে, তাই কথা বলতে হবে, বলে যাক কথা। আমি আরেকটু বলি। আপনি দেখেন এই হবিগঞ্জ, জি, এই হবিগঞ্জের কিন্তু একটা হিস্ট্রি আছে আর কি। হবিগঞ্জে এর আগেও অনেক মারামারি হয়েছে, আমাদের উপরে মারামারি হয়েছে, এর নায়ক একজনই ওখানকার। হ্যাঁ, তো হবিগঞ্জে মারামারি হলেও পুলিশের ভূমিকা মোটেই ভালো ছিল না, এবং পুলিশ আপনার সেই পুরাতন ধাঁচ নিয়ে তারা এনসিবির প্রোগ্রামে আপনার কোনো ভূমিকা পালন করে নাই, তাদেরকে প্রোটেক্ট করে নাই, বরঞ্চ আক্রমণকারীদেরকেই তারা প্রোটেক্ট করেছে। এরপরে দেখা যায় তারা ট্রাক দিয়ে এনসিবির লোকদের যাত্রা বন্ধ করতে গেছে। ভাগ্যিস সেখানে বালু ছিল না, তাহলে একেবারে মিলিয়ে যেত টোটালি। হ্যাঁ, তারপর সাজ্জিদ যখন প্রোগ্রাম শেষে রওনা দিল তখন তার গাড়ির গ্লাস ভাঙা হয়েছে। এরপর আমি আরেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ মনে করি, আপনি দেখবেন যে আমাদের ডক্টর মিতু সে সেখানে ছিলেন, তিনি একজন মহিলা, তার সাথে ধস্তাধস্তি করছে পুরুষ পুলিশরা আর কি। এবং ধস্তাধস্তির যে পিকচার আমি দেখেছি, যেই পিকচারটা মোটেই আমাদের জন্য গ্রহণযোগ্য না। ওকে, আমার মনে হয় যে মিলন ভাই এখানে আরেকটু কথা বলা দরকার, সেটা হলো যে
আমাদের দেশে এই অবস্থা কেন সৃষ্টি হবে যে আমরা কোনো প্রোগ্রাম করতে গেলে আপনি আক্রমণ করবেন? এটা তো হইতে পারে না। আর এইটা ছিল জুলাই আপনার পদযাত্রা, তাহলে কি জুলাইয়ের এগেনস্টে আপনারা এটা করলেন কিনা? তারপরে আমার কথা হলো যে যদি কেউ অন্যায় করে থাকে, যদি এরকম হয় যে নাসিরউদ্দিন পাটোয়ারির কথার কারণে সংক্ষুব্ধ হয়েছে, সেটার আইন আছে, সেখানে করেন। ওকে, নাহলে নাসিরউদ্দিন আমার মনে হয় যে পাটোয়ারি আপনার বক্তব্য আমরা বুঝতে পারছি মিলন ভাই। আমি মিলন ভাই আপনার দৃষ্টি একটু দিতে চাই হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দিকে। সেইখানে ছাত্রলীগ বা কথিত ছাত্রলীগ একজনকে পরীক্ষা কেন দিতে দেওয়া হচ্ছে, কেন সে এইখানে যাচ্ছে, কেন সে এখানে আসছে, এই কথা বলে প্রকাশ্যে ছাত্র মানে রাকসুর জিএসকে আমরা বেলচা হাতে আক্রমণ করতে দেখছি। আর রাকসুর যিনি ভিপি আছেন তিনি সাংবাদিকদের শাসাচ্ছেন, আপনারা তো মিষ্টি মিষ্টি কথা কেন বলেন, আপনাদেরকেও আমরা দেখে নিব। এই ব্যাপারে জামাত ইসলামীর অবস্থান কি? আপনি জামাত ইসলামীর কেন্দ্রীয় পরিষদের সর্বোচ্চ পরিষদের সদস্য। এই অন্যায়ের পিছনে মানে কিছু হইলেই আম্মার তারপরে আয়সা বলে আমি তো কোনোদিন শিবির করি না, আমি তো কোনোদিন জামাত করি না। ঠিক আছে, শিবির জামাত আপনারা করেন না, কিন্তু জামাত ইসলামী তো সব অন্যায়ের প্রতিবাদ করে। ওইখানে তাদেরকে কে বলছে যে ছাত্রলীগরে বইলা তাদেরকে মারতে হবে? আমরা কিন্তু এই আম্মারকে কয়েকদিন আগে দেখেছি, উনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের রুমে ঢুকে উনি কেন কাজ করছেন, পড়াচ্ছেন, সেগুলি ব্যাপারেও তিনি শাসাচ্ছেন। এটা কোন দুনিয়া আসলো? মানে যা যা কিছু ছাত্রলীগ করছে তা কিছু এখন শিবির বা শিবির সমর্থক বা আপনাদের সমর্থকরা করবেন। মিলন ভাই, আপনি এইটারে কিভাবে দেখেন? আচ্ছা, আগে দেখি আমি ছবিটা কিন্তু ঠিক মতো আসতেছে না আমার ছবিটা, এটা না আমার মনে হয় যে আপনার ছবিটা ঠিক আছে একদম, কিন্তু আপনি একটু হয়তো সোজা হয়ে যদি একটু থাকতে, আমি আপনাকে দেখতে পাচ্ছি পরিষ্কার। আপনি ঠিক আছে, অসুবিধা নেই। জি জি আচ্ছা, আমি একটু পিছনে যেতে চাই আর কি। জি। রাজশাহী ইউনিভার্সিটিতে আমাদের মেলা রক্ত ঝরেছে। 1983-তে আমি যখন শিবিরের সেক্রেটারি জেনারেল, আপনি হয়তো জানেন যে আমি শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলাম। তো ওখানে আমি সেই সেই কাহিনী দেখছি যে রাজশাহীতে যখন আমি রিক্সা নিয়ে আগাচ্ছিলাম, কাজলা গেটের সামনে যখন আসলাম, আমি দেওয়ালের বাইরে আমি দেখছিলাম যে ভিতরে দৌড়াদৌড়ি করতেছে এবং আহত লোকেরা রিক্সায় করে আসতেছে। আমার সাথে ডক্টর জাহাঙ্গীর ছিলেন, যে এবার ইলেকশন করেছে জাতীয় সংসদে। জাহাঙ্গীর ভাইকে আমি জিজ্ঞেস করতেছিলাম এরা কারা, তিনি বলছেন শিবিরের। এরা কারা? শিবিরের। এরা কারা? শিবিরের। অসংখ্য শিবিরের ছেলেদেরকে সেখানে আহত করা হয়েছে। দিস ইজ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এবং এখানে বহু লোক, রাজশাহী ইউনিভার্সিটি, এখানে শিবিরের প্রচুর রক্ত ঝরছে। আমি আপনার পয়েন্টে আসতেছি। এরপর এই রাজশাহী ইউনিভার্সিটিতে আমরা প্রকাশ্য দিবালোকে শিবিরের এক ছেলেকে ধরে টিচারদের সামনে আপনার চাইনিজ কুড়াল দিয়া তার গোড়ালি কেটে দেওয়া হয়েছে। আমি তখন কোনো মানব অধিকার কর্মী, সাংবাদিক বা এই দেশে যারা নানান কথা বলেন তাদেরকে প্রতিবাদ করতে দেখি নাই। টিচাররা এখানে আপনার এগুলা রোধ করতে আসে নাই যাতে এটা করিও না। তো এইটা একটা দিক। কাজে এই যে গত 15-17 বছরে রাজশাহী ইউনিভার্সিটির অত্যাচার নিপীড়ন, এই অত্যাচার নিপীড়নের প্রেক্ষাপটকে টিচারদের সামনে রাখা উচিত ছিল। এখন আসেন, আমি আপনার কথায় আসি। তো আমি মনে করি না যে এটা আম্বার বা এদের এই জিনিসটা করার কোনো এখতিয়ার আছে। এটা আই ডোন্ট অ্যাকসেপ্ট ইট। মানে অ্যাজ ওয়েল অ্যাজ রাকসুর ভিপির আমি বক্তব্যটা শুনেছি, তিনি হয়তো উত্তেজিত ছিলেন কিনা আমি জানি না। সাংবাদিকের ব্যাপারে সে যেভাবে সাংবাদিক চড়া হয়েছেন, দ্যাট ইজ নট অলসো অ্যাকসেপ্টেবল। মিলন ভাই, আপনাকে ধন্যবাদ। আমার মনে হয় যে মিলন ভাই একদম পরিষ্কার করে বলেছেন যে পূর্ববর্তী ইতিহাসটাও তিনি উল্লেখ করেছেন, কিন্তু তিনি বলেছেন যে এটা আম্বারের এখতিয়ার নাই। আমি রাকসুর ভিপিজিএসকে যদি আপনারা শুনে থাকেন, আপনাদেরকে বলতেছি, আপনাদের কোনো এখতিয়ার নাই, আপনারা রাষ্ট্রের পুলিশ না, যাই ঘটে থাকুক না কেন। এবং সাংবাদিকদের হুমকি দিবেন এবং বলবেন বড় মায়া দেখা যাচ্ছে, দুনিয়া এত সোজা না। থ্যাংক ইউ। আমাদের একজন দর্শক বলতেছেন যে আপনি জামাত শিবির দেখতেছেন, যুবদল ছাত্রদল দেখতেছেন না। আমি অবশ্যই যুবদল ছাত্রদলকে দেখতেছি এবং মোশাররফ ভাইকেও এই ব্যাপারে আমি মোশাররফ ভাইকে প্রশ্নের পর প্রশ্নই করে যেতে চাই। শুরুও করেছিলাম মিলন ভাইয়ের অনুমতি নিয়ে মোশাররফ ভাইকেই, যে মোশাররফ ভাই, আমাদের দর্শক একজন একটা প্রশ্ন করেছেন, আমি তার প্রশ্নের প্রেক্ষিতে আপনার কাছ থেকে একটু
এটা জানতে চাইবো যে মিলন ভাই স্পেসিফিক একজনের কথা বলেছেন, অর্থাৎ সেখানকার একজন সংসদ সদস্য, মিলন ভাই নামটা বলেন নাই। মিলন ভাই, আমি যদি নামটা ভুল বলি আপনি আমাকে কারেক্ট করে দিয়েন। ওনার নাম জি.কে. ঘোষ। উনি, আপনারা যেমন সংসদ সদস্য, উনারাও মানে উনিও একজন সংসদ সদস্য। এইটা কি উনি ওনার মাসল দেখালেন? উনি কি মাসেল দেখায়, মানে উনার মাসেল দেখায় উনি কোন পর্যন্ত যাইতে চান? উনি কি শামীম ওসমান হইতে চান? উনি কি জয়নাল আজারি হইতে চান? উনি কি মানে উনি কোন লেভেলে যাইতে চান? মানে ওনার লেভেলটা কোনটা? আসলে জনাব খালেদ মহিউদ্দিন, আসলে ওনার ওখানে উপস্থিতি কতটুকু ছিল এই ব্যাপারে আমার আসলে স্পষ্ট ধারণা নাই। তবে আমি মনে করি বিশেষ করে আমাদের কিন্তু একটা বিরাট দায়িত্ব এখন বিএনপি। সেই দায়িত্বটা হলো আমরা এখন জনগণ আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব দিয়েছে। সুতরাং জনগণের নিরাপত্তা, জনগণেরকে শান্তিপূর্ণ রাখা, এটা কিন্তু আমাদের দায়িত্ব। আমি মনে করি যারা যেখানে মিলন ভাই এখানে সংসদ সদস্য, উনি ঢাকা থেকে নির্বাচিত হয়েছে, ওনার এলাকাকে শান্ত রাখা কিন্তু ওনার দায়িত্ব। আমি এক জায়গা থেকে নির্বাচিত হয়েছি, সেখানের দায়িত্ব আমার দায়িত্ব। যদি আমি দায়িত্ব পালনে ব্যর্থ হই তাহলে কিন্তু ওনার নিজের জীবনে যেমন ব্যর্থতা আসবে, পাশাপাশি দলকেও কিন্তু একটি বদনাম বহন করতে হবে। আমি আজকে যতটুকু আমি জানি আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের এই ব্যাপারে, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু অত্যন্ত কঠোর। আপনি দেখছেন যে বিকাল থেকে পরিস্থিতি সম্পূর্ণ অন্যরকম। সুতরাং আমরা এই ধরনের পরিস্থিতি চাই না, যে কথাটি আমি আমার আগের পর্বেই বলেছিলাম যে এই ঘটনার সম্পূর্ণ একটা বিচ্ছিন্ন জায়গায় ঘটনা, যার সাথে বিএনপির কেন্দ্রীয় রাজনীতি বা বিএনপির কোন এই যে বর্তমান কর্মসূচি তার সাথে কোনো মিল নাই। সুতরাং এই ব্যাপারটা আমাদের নজরে এসেছে, আমরা দেখছি। তবে আমাদের দর্শক জাহিদ হোসেন, আমি কি নামটা পড়তে পারলাম, জাহিদ হাসান উনি প্রশ্ন করছেন যে যারা আক্রমণ করলো, চোখ উপড়ে ফেললো, তাদের গ্রেফতার করা হচ্ছে না কেন? চোখ তুলে নেওয়া কি বাংলাদেশি আইনে জায়েজ? না, এটা কোনোভাবে আমরা সমর্থন করি না। জনাব খালেদ মহিউদ্দিন, আপনি জানেন যে দীর্ঘ 15টি বছর আমরা কি অত্যাচার নির্যাতনের মধ্যে ছিলাম। বিশেষ করে আপনি জানেন যে আপনার টক শোতে আমরা অংশগ্রহণ করতাম, সেখানেও কত সতর্কতার সাথে আমাদেরকে যেতে হতো, কথা বলতে হতো। সুতরাং এই ধরনের কর্মসূচি আমরা কখনো সাপোর্ট করি না। আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আপনি ভালো করে জানেন, এখানে ছাত্র আপনি ছিলেন, যে আজকে প্রায় 2 বছর হলো মানে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটেছে। আপনি দেখবেন এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দল হলগুলিতে থাকতে পারছে না। তারপরও কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দল অত্যন্ত সংযমের সাথে পরিস্থিতির অনুধাবন করে কিন্তু তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে। এখানেও কিন্তু আমরা কোন ধরনের বল প্রয়োগ বলেন অথবা আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য সেইটাও কিন্তু আমরা যাচ্ছি না, কারণ আমরা চাই। জি মোশাররফ ভাই, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র দলের ছেলেরা হলে উঠতে পারতেছে না, মানে এটা কি মানে বিশ্বাসযোগ্য কথা? আপনি জানেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়ে দেখেন যে জাতীয়তাবাদী ছাত্র দলের ছেলেরা হলে আছে। কাদের জন্য? এটা এখানে হলে দুটো। এখানে যদি আমি মানে এটা কি বিএনপির অন্তর্গত কোন দল? মানে একটা মোশাররফ ভাইয়ের দল একটা? না, এটা আপনাকে বলি। সেই ঘটনাটা হলো, আপনি জানেন যে আওয়ামী লীগের 15 বছর এখানে ফ্যাসিস্ট শেখ হাসিনার ছাত্রলীগের অবস্থান ছিল। আমরা রাতারাতি দেখলাম যে ছাত্রলীগ চলে যাওয়ার পর এরা তো ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে দেয়নি। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন, ছেলেরা থাকবে, পরীক্ষা দেবে, হলে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু রাতারাতি কিন্তু তারা তাদের মানে মোড়কটা চেঞ্জ করে অন্য একটি দলের নেতাকর্মী সমর্থক হয়ে গেছে। সুতরাং এখানেও কিন্তু একটি প্রবলেম আছে। তারপরও কিন্তু আমরা সেইটাকে অ্যাড্রেস করেও কিন্তু হলে ওঠার আমাদের ছেলেরা চেষ্টা করে না। তারা যেভাবে এখন আছে, তারা ভাবছে মেরিটের মাধ্যমে যদি তারা হলে উঠতে পারে তাহলে তাদের হবে। এবং আপনার একটা কথা মনে আছে, আপনি যদি একটু খেয়াল করে আপনি বলবেন, 5ই আগস্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা স্লোগান তোলা হয়েছিল যে ক্যাম্পাসে রাজনীতি চলবে না। আপনার নিশ্চয়ই মনে আছে, ক্যাম্পাসে মধুর ক্যান্টিনে পর্যন্ত রাজনীতি চলবে না। এই ধরনের একটা ন্যারেটিভ দাঁড় করে জাতীয়তাবাদী ছাত্র দল যাতে ক্যাম্পাসে পলিটিক্স না করতে পারে, আর যাদের অবস্থান আছে তারা তো ওখানে আছেই। আপনি দেখবেন কাদেরকে গুপ্ত বলা হয়, কারা একসময় ছাত্রলীগের নেতা ছিল, তারা রাতারাতি আজকে কিভাবে অন্য একটি সংগঠনের নেতা হয়ে গেছে। কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দল, সেটা তো অন্য সমস্যা আছে। যাই হোক, আমাদের আগে দর্শক আরেকটা প্রশ্ন করেছিলেন, এই প্রশ্নটা জবাব যদি আপনি একটু দিতেন, যে তারেক রহমান সাহেবের 87-তে জীবনযাপন কি আসলে বিএনপির নেতাদের উপর কোনো প্রভাব ফেলছে কিনা? মানে অবশ্যই জনাব মহিউদ্দিন ভাই, অবশ্যই প্রভাব ফেলছে। আপনি দেখেন, আপনি তো বিএনপির এর আগে দুটি ক্ষমতায় যাওয়া আপনি নিশ্চয়ই দেখেছেন ছাত্র অবস্থা। একটা 91 থেকে 96 যখন আমরা ক্যাম্পাসের ছাত্র ছিলাম,
আবার 2001 থেকে 2006 আপনি যখন তুখোর সাংবাদিক আপনি দেখেছেন, সেই নেতা কর্মীদের অ্যাটিটিউড, অবস্থান এবং আজকের অবস্থানের মধ্যে আপনি কি কোনো পার্থক্য খুঁজে পান? আমি কিন্তু সরলভাবে কি দেখি মোশাররফ ভাই, আমি আপনাকে বলি, আমি সরলভাবে দেখি যে বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে তার নিজস্ব নেতা কর্মীদের এখানে প্রশক বানাইতেছে, ওইখানের মধ্যে তারা দিচ্ছে, ব্যাংকের মধ্যে তারা তাদের লোক দিচ্ছে, বিভিন্ন মানে 15টা না 20টা জেলা মানে মেয়রাল অফিসে, জেলা পরিষদে, সবগুলি জায়গায় অনির্বাচিত লোকগুলিরে বসাইতেছে, তারা তাদের মতো করে করছে। আমি কিন্তু দেখি মোশাররফ ভাই, আপনি হয়তো আলাদা, কিন্তু আমি একটু বলি আপনাকে, এখানে আমি একটু বলি যে আপনি জানেন যে রাষ্ট্র ক্ষমতায় কে? আজকে ইউনূস সরকার যখন ক্ষমতা ছিল তখন এই যে আপনার মব কালচার, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর চরম অবনতি, নগ্ন দলীয়করণের কারণে তারা কিন্তু একটা বিরাট সংকট তৈরি করেছে। এখন এদেশের জনগণ টুটান মেজরিটি দিয়ে বিএনপিকে রাষ্ট্র দায়িত্ব অর্পণ করেছে। এখন আপনি কি চান না যে আমাদের শহরগুলি নির্বিঘ্নে তারা তাদের দায়িত্ব পালন করে জনগণকে স্বস্তি দেয়? আজকে যদি এই শূন্য জায়গায় থাকতো, তাইলে আজকে দেখেন ঢাকা সিটি কর্পোরেশন, আপনি নিশ্চয়ই নিউ ইয়র্কে থাকলে আপনি খোঁজ রাখেন যে ঢাকা সিটি কর্পোরেশন অন্যান্য সিটি কর্পোরেশন গুলিতে আজকে যে সেবাটা দেওয়া হচ্ছে তাতে জনগণ স্বস্তিতে আছে না জনগণ অস্বস্তিতে আছে? আমার কাছে মনে হয় যে জনগণ স্বস্তিতে আছে কি অস্বস্তিতে আছে সেটি মোশাররফ ভাই আপনি আমার থেকে আরো ভালো বলতে পারবেন, কারণ আপনি জনঘনিষ্ঠ একজন মানুষ, আপনার কাছে আপনার কনস্টিটিউয়েন্সির লোকরা আসে কথা বলে। কিন্তু আমরা একটু মিলন ভাইয়ের কাছে যাই, আপনার কাছে ফিরে আসি। আমি একটু শেষ করি। আপনি দেখবেন আমাদের প্রশাসনে, আপনি তো ভালো করে জানেন, মোর দ্যান 13 থেকে 14 লাখ কর্মচারী আছে, কর্মকর্তা কর্মচারী আছে। আপনি দেখেন, আমি হিসাব করে দেখেছি, এই যে অভিযোগটা একটা ন্যারেটিভ বিএনপির বিরুদ্ধে দাঁড় করা হচ্ছে, টোটাল এখন পর্যন্ত একটা গভর্নমেন্ট ক্ষমতায় গিয়েছে, এখন পর্যন্ত 20 জন দলীয় লোককে কোথাও বসে নাই। আপনি এর বেশি সংখ্যা বলতে পারবেন না, 20 জন বা 22 জন এরকম। তো এই ছোট্ট একটা সংখ্যা দিয়ে মোশাররফ ভাই গইনা বলতেছেন? আমি বলি আপনি প্রধানমন্ত্রী, যেটি সর্বোচ্চ সরকারি চাকরি যেগুলিকে বলে, সেই সচিবদের বেশিরভাগই চুক্তিভিত্তিতে নিয়োগ করা হয়েছে এবং তাদের বিএনপি ডিএনএ টেস্ট করে আনা হয়েছে। মেয়রাল অফিসে ঢাকা আমি একটু আপনার বলি, আপনি নিশ্চয় জানেন যে আওয়ামী লীগের আমলে প্রায় 800 লোকের মতো লোককে ওএসডি করা রাখা হয়েছিল, অথবা অনেককে কোনো জায়গায় পদায়ন করে নাই। আপনি দেখেন এই বৈষম্য দূর করার জন্য ইউনূস সরকার এসে একটা এই বৈষম্য যারা শিকার হয়েছে তাদের জন্য একটা কমিটি করেছে। 700 লোককে তখন সচিব, এডিশনাল সচিব, জয়েন্ট সেক্রেটারি নানাভাবে তাদেরকে পদায়ন করেছে এবং বেতন সহ তাদেরকে ফেরত দিয়েছে। আপনি সেখান থেকে কত 11 জন কি 12 জন সচিবকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। এখন এর আগের গভর্নমেন্টগুলো, আপনি 20 জনের কথা বললেন তো মোশাররফ ভাই, আমি আপনার আরো মোশাররফ ভাই, আমাদের দুজনের একটু বেয়াদবি হয়ে যাচ্ছে। মিলন ভাইয়ের কাছে একটু যাই। মিলন ভাইয়ের কাছে যাই। মিলন ভাই, আমরা জুলাই আন্দোলনের যে স্পিরিটের কথা শুনি আর কি, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথাও যেটা বলা হয়, সেখানে অন্যতম একটা বিষয় ছিল যে ছাত্র শিক্ষক রাজনীতি, যেটার কথা আপনি জুলাই স্পিরিটের কথা আপনি বলছেন, ছাত্র শিক্ষক রাজনীতির কথা মোশাররফ ভাই বলছে। তাতে ছাত্র শিক্ষক রাজনীতি থাকলেও তাতে লেজুর বৃত্তি থাকবে না, এটা ছিল হচ্ছে আমাদের একটা স্পিরিট আমি মনে করি। কিন্তু আমরা দেখলাম যে নির্বাচনে, মানে এই সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ডাকসুর ভিপিজিএসরা সরাসরি দাঁড়িপাল্লার পক্ষে মাঠে নেমেছিলেন। ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগে সেই ভিপিকে আবার দক্ষিণ ঢাকার মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জামাত ইসলামী। আমরা খুব জুলাই স্পিরিট দেখতে পাচ্ছি এখানে, মিলন ভাই। জি, আমি একটু মোশাররফ ভাইয়ের কথা একটু আসি আর কি। জি, শিওর। কারণ মোশাররফ ভাই তো ঢাকা ইউনিভার্সিটির ভিতরেই থাকেন, তা আপনি জানেন কিনা? হ্যাঁ, জানবো না। তো মোশাররফের কথায় মনে হলো যে আমরা বিএনপি সরকার বিভিন্ন জায়গায় যে সমস্ত প্রশাসক নিয়োগ করছেন সেটা যথেষ্ট না, তাদের আরো নিয়োগ করা দরকার। 11টা প্রতিষ্ঠানে দলের লোকদেরকে নিয়োগ করছেন। আমাদের রাজশাহী সে বুলবুল ভাই, তাকেও নিয়োগ করা হয়েছে এবং বন বিভাগের দায়িত্বশীলকে বনের দায়িত্ব দেওয়া হয়েছে। এরপরে আপনার পুরা জায়গায় সারা বাংলাদেশে প্রশাসক নিয়োগ করা হয়েছে। আমাদের ঢাকা কিন্তু আপনি কি চান আওয়ামী লীগের লোকদের নিয়োগ দিবে না? আমি একটু আসতেছি। আমাদের রূপগঞ্জে ইউনিয়ন দেওয়া হয়েছে, তাদের এতে মোশাররফ ভাইয়ের মেসেজটা খুব ক্লিয়ার। ইউনিয়ন পরিষদে কিভাবে দায়িত্ব দেওয়ার তো সুযোগ নাই।
জেলা আমি একটু পরিষদে কথা দেওয়া হয়েছে বলি। ভাই, আপনি জেলা পরিষদে দেওয়া হয়েছে, বিভিন্ন না, জায়গায় উনি যেখানে মিলন ভাই বলছে যে ইউনিয়নে দেওয়া হচ্ছে। আম, আচ্ছা আচ্ছা মোশাররফ জি। ভাই, আ- আপনার আপনার কথার সময় আমি কথা বলবো না আর কি। না, সরি সরি সরি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, না মিলন ভাই আপনি বলেন, আর মিলন ভাই আপনি বলেন। আমি ইনশাল্লাহ যদি সুযোগ হয় মোশাররফ ভাইকে সংসদে ওইটা দেখাই দিব, প্রজ্ঞাপনটা রূপগঞ্জের আর কি। কারণ এইটা তো কথা ছিল না, কথা ছিল যে সব জায়গায় আমরা ইলেকশনের মাধ্যমে আসবো আর কি, লোকাল মানে গভর্নমেন্টে। কিন্তু সেটা আমরা ব্যতিক্রম দেখলাম আর কি, লোকাল গভর্নমেন্টে আমরা ব্যতিক্রম দেখলাম। তো এখন আমরা লেজুর বৃত্তির কথা আমাদের খালেদ ভাই বলেছেন। জি। লেজুর বৃত্তি বলতে আমি কতগুলো জিনিস বুঝি, আমি শিবিরের সভাপতি ছিলাম তো। হুম তো মোশাররফ ভাইও ছাত্র দলের নেতা ছিলেন, কাজে মিল আছে আর কি। হুম লেজুর বৃত্তি বলতে বোঝা যায় যে আসলে সিদ্ধান্ত গ্রহণ করা, সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা, প্রোগ্রাম দেওয়া না দেওয়া ইত্যাদি বিষয়ে আমাদের ছাত্র সংগঠনের স্বাধীনতা আছে কিনা, এবং মানে আমাদের তাদের সেট আপ ইত্যাদি ক্ষেত্রে আপনি যদি পাশাপাশি রাখেন ছাত্র শিবির, ছাত্র দল, এখন তো ছাত্র লীগ নাই, যদি পাশাপাশি রাখেন তাহলে দেখবেন যে ছাত্র শিবিরের সেট আপ প্রতি বছর ফি বছর আপনার ইলেকশন হয়ে যাচ্ছে আর কি। আর ছাত্র দলের কবে হয়েছে এটা আমি বলতে পারবো না, এটা মোশাররফ ভাই আমাদের এটা একটু আপনি মনে রাখেন যে উনার মিলন ভাইয়ের পয়েন্টটা, সরি মিলন ভাই মোশাররফ আপনি ভাই বলেন, বলে। কন্টিনিউ করেন জি। আমি খুব অদ্ভুত ভাবে ভাবি যে বিএনপি, আওয়ামী লীগ, ছাত্র দল, ছাত্রলীগ, এদের বছর পর বছর কোনো নির্বাচন হয় না। হুম এবং আপনার জেলার জেলা সংগঠন, তারপরে উপজেলার সংগঠনে আমাদের এই সমস্ত রাজনৈতিক দলের সবাই আহ্বায়ক থাকে, সভাপতি হইতে পারে না। তো এর থেকে বোঝা যাচ্ছে যে পরিষ্কার ভাবে তারা কখনোই আসলে নির্বাচন প্রক্রিয়া আসে না, 2-4-10 বছর পরে একটা করে আর কি, একটা আপনার সম্মেলন করে অথবা করে। সেখানে দেখা যায় যে ওইটা আহ, বড় দলে মাদার অর্গানাইজেশনের কাছে ছাত্র দলের কে সভাপতি ওইটার দায়িত্ব থাকে, এই অতীতকালে এটাই হয়ে আসছে আর কি। এবং 3-4 দিন পরে পরে দেখা যায় যে একটা ডিক্লেয়ার করা হয়। হুম কিন্তু আমাদের এখানে বিষয়টা খুব ক্লিয়ার আর কি। আমি শিবিরের তো মানে ইলেকশন কমিশনারও ছিলাম এক সময়। হুম এখানে টোটাল ইলেকশন কমিশনার না আলাদা কিন্তু থাকে। না কিন্তু মিলন ভাই আমি বিএনপির আমি সাথে আপনার আমি আপনার কথায় আসতেছি। জি। তো সেক্ষেত্রে আমরা সেভাবে করি। এখন আপনি যেটা বলেছেন সেটা হলো যে নির্বাচনী প্রচার, হুম হুম এটা আপনি এতভাবে দেখবেন কি না, যে এবং খুব ফুল ফ্লেজেডলি শিবির যে নির্বাচনের টোটাল কাজে অংশগ্রহণ করছে তা না, করছে ভাই, খুব একটা না। করছে আমি ভাই। আমি বলতেছি শিবিরের এগুলো তো আমাদের ইন্টারনাল জিনিস আছে আর কি, আমি হুম জানি, আই নো। হুম আমার আমার আসনে আমি এই বললে তো শিবির ক্ষেপে আমার উপরে এখন। হুম তো তো এখন সাদেক কায়েম অলরেডি সে বিবাহ করেছে এবং তার ছাত্র জীবন শেষ, হুম সে অলরেডি শিবির থেকে বিদায় নিয়েছে। সো সে সেখানে অংশগ্রহণ করবে। এবং আমরা আরেকটু বলি, ডাকসু ভিপি থাকতে কিন্তু আমানুল্লাহ আমান সাহেব কিন্তু মন্ত্রীও ছিলেন। হুম কাজে ইট ইজ নট দ্যাট যে এখানে আপনার মানে এটাকে লেজুর বৃত্তির কোনো মানে না, প্রশ্ন এখানে আমি আসার আমি কোনো লেজুর দরকার নেই। ভিত্তি, আমি লেজুর ভিত্তিটা কি বলি, আপনি যেটা বলছেন সেটাই কিন্তু আমি বুঝি যে হ্যাঁ ইন্ডিপেন্ডেন্টলি এটা ইলেকশন হবে, কিন্তু এটা বিএনপির সাথে তুলনা করে এটা হবে না। বিএনপি ছাত্রদল যেরকম একটা টাইটানিক জাহাজের মতো বড়, ওদের তো মুভ করতে মানে মানে আমি লেজুর ভিত্তি বলতে বুঝি আপনি যেটা বলছেন যে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে কিনা। আমি দেখি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে না শিবির। আপনারা জামাতে ইসলামী যেইভাবেই দেখায় দেন শিবির সেভাবেই করে। আপনি নিজে এইটার একটা বড় উদাহরণ মিলন ভাই, আপনি শিবির সভাপতি ছিলেন, আপনি জামাতে ইসলামীতে গেছেন। এই দেখেন মোশাররফ ভাই ছাত্রদলে ছিল, উনি বিএনপিতে আসছে। সাদিক কায়েম শিবিরে ছিল, জামাতে যাইতেছে। শুধু মানে আমি যে ট্রানজিশনটা দেখি, আমি এইটাকে বলবো যে আমি কখনোই দেখি না যে শিবিরের একজন নেতা জামায়াতের একটা সিদ্ধান্তকে কন্ডেম করতেছে, জামায়াতের একজন নেতাকে বলতেছে যে আপনি এটা করতে পারবেন না তরুণ রাজনৈতিক দল হিসাবে। আমরা কিন্তু ইয়াং ডেমোক্রেটদের ম্যাচিউর ডেমোক্রেসিতে এটা দেখি মিলন ভাই, আপনি এটা জানেন যে ইয়াংরা এটা এরকম বলে। হাউএভার এটা যদি আপনি একটু বলতেন, এটা যদি আপনি একটু বলতেন, আমি একজন দর্শকের একটা মন্তব্য আমি একটু শোনাই। আপনি এইটা একটু বললেন যে লেজুর ভিত্তির এই জায়গাটা নিয়ে আপনার মন্তব্য কি। আমাদের দর্শক, ওনার নাম আব্দুল হান্নান, উনি বলতেছেন মিস্টার খালেদ মহিউদ্দিন, আপনি কি চান বিএনপি এই আধুনিক যুগে এনসিপি আর জামায়াতের নোংরামি সত্য গান্ধীবাদী রাজনীতি করবে? আমি গান্ধীবাদী রাজনীতি বুঝি না,
আমি জামায়াতের বা এনসিপির নোংরামে আমি বুঝি না, আমি বুঝি প্রত্যেকটা মানুষের কথা বলার অধিকার আছে। আমি মনে করি বাক স্বাধীনতার কোনো সীমা নাই, বাক স্বাধীনতার কোনো সীমা নাই। আই রিপিট, বাক স্বাধীনতার কোনো সীমা নাই। আপনি আমার যা ইচ্ছা তাই বলতে পারেন। মিলন ভাই, আপনি বলেন। জি, আমি বলছিলাম যখন আব্দুল সত্তার সাহেবের হয় আপনার এই মানে গণভোট হয় একটা, যতদূর আমি মনে করতে পারি, আহ, তখন তখন কিন্তু আপনার জামাতের সাথে ছাত্র শিবির দ্বিমত পোষণ করেছে আর কি, যেমন তারা ভিন্ন জায়গায় চলে গেছে। কাজে এটা হইতে পারে। দ্বিতীয় একটা কথা আমি বলতে বলতে চাচ্ছি যে যে জামাতে শিবিরের লোকেরা জামাতে যোগদান করে, এটার অর্থ তারা লেজুরি বৃত্তি করে, এটার সাথে আমি একমত না। আমরা 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 আমি যে বলি, আমরা যে সাহিত্যের ছাত্র আর কি, পৃথিবীব্যাপী যে সাহিত্য ছড়িয়ে আছে, তো সেই সাহিত্যের কর্মীরা তো ইসলামী একটা মুভমেন্টের সাথেই যাবে আর কি, এটাই খুব স্বাভাবিক। আবার আপনি দেখেন আমাদের আব্দুল কাদের বাচ্চু ভাই, তিনিও খানিক সময় শিবিরের সভাপতি ছিলেন, তিনি কিন্তু জামাতে যোগদান করেন নাই। আমাদের আনোয়ার হোসেন আমাদের আমাদের মঞ্জু ভাই, তিনিও জামাতে নাই। কিন্তু আমরা কিন্তু মনে করি যে আসলে আমাদের তো আসলে যদি মুভমেন্ট করতে হয় তো একটা দলে যোগদান করতে তো হবেই, এবং সেক্ষেত্রে জামাতে যাওয়ার মানে ফার্স্ট চয়েসে থাকবে, এটাই স্বাভাবিক। ওকে, স্টিল আপনি এইটাকে মানে এই সংগঠনটা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নামক সংগঠনটা জামায়াতে ইসলামীতে যাওয়ারই একটা তরুণ প্ল্যাটফর্ম এরকম মনে করেন না, নাকি মনে করেন? না, তরুণ প্ল্যাটফর্ম হইলে আপনার আপত্তি কিসের? আমার কোনো আপত্তি নাই, আমি এইটা কি না সেটা আমি বলতে চাই। এবং সেইটা আপনি যে লেজুর ভিত্তিক রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠন, তার মধ্যে এইটাকে আপনি তফাৎ দেখেন কিনা, মানে আপনি কি মনে করেন যে না, ছাত্র সংগঠনের মধ্যে এরকমই হওয়া উচিত, ধীরে ধীরে তাকে আমরা জামায়াতে ইসলামী হিসাবেই গড়ে তোলার জন্য গড়ে তুলব, অন্য কোনো কিছু না? এখানে ওখানে ওখানে জামাত ইসলামী হিসাবে গড়ে তোলার কোনো প্রশিক্ষণ দেওয়া হয় না, ইসলাম হিসাবে গড়ে তোলার প্রশিক্ষণ দেওয়া হয়। দেন দিস ইজ হিজ পার্ট। যারা জামাত শিবির থেকে আসে তারা জামাতে যোগদান করে, তারা আসবে, হ্যাঁ, দিস আর পার্ট। তা আমি তো মনে করি আরো বেশি সংখ্যক আসা উচিত। মানে তুলনায় কম আসে, মানে শিবিরের কত ভাগ আসে শতকরা? আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলতেন, জামাতে ইসলামীতে মানে অ্যাক্টিভ রাজনীতি। এটা একটা জরিপ চালাইতে হবে আর কি, আচ্ছা, এখন বলা ঠিক যাবে আছে, না। মানে অফ এন্ড কোনো কিছু নাই। আচ্ছা মোশাররফ ভাই, মিলন ভাই কিন্তু ধীরে ধীরে কথা বললো, কতগুলি স্পেসিফিক জায়গায় আপনাকে কিছু প্রশ্ন করেছেন। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে আপনারা জুলাই পদযাত্রার মধ্যে যে আক্রমণটা হইল, সেটা আপনার জুলাইয়েরই বিপক্ষে কিনা, আপনি এই ব্যাপারটা একটু অ্যাড্রেস করবেন। আমাদের প্রশ্ন, জুলাই সনদের যে ব্যাপারগুলি নিয়ে বিএনপি আপত্তি করলো, এর কোনোটা করলে কিন্তু বিএনপির কোনো ক্ষতি হইতো না। যেগুলি করলে ক্ষতি হতো না, আমি বলি বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় করা, গুম কমিশন করা, এগুলি সরকারের মানে মানে এগুলি করলে কিন্তু বিএনপির ক্ষতি হইতো না। কিন্তু বিএনপি কিন্তু কেন জানি দেখাইতে চায় যে জুলাই সনদ বা জুলাইটা তাদের কাছে কোনো বড় ব্যাপার না। এটার কারণ কি আসলে মোশাররফ ভাই, একটু যদি বলতেন? মানে জুলাইয়ের সাথে কি কোনো সংঘাত আছে, যেহেতু নেতৃত্বটাতে আপনি? না 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 না, আমাকে একটু দেন তাহলে আমি বলি। জি জি, না জনাব খালেদ মহিউদ্দিন, আপনি একটি লক্ষ্য করবেন জুলাই এখানে একটু ডিফারেন্স মনে আছে, আর একটু খুব সূক্ষ্ম ডিফারেন্স আপনি একটু লক্ষ্য করতে হবে। সেটা হলো জুলাই সনদ বাস্তবায়নে আমাদের মধ্যে কিন্তু কোনো সমস্যা নাই। আপনি লক্ষ্য করেছেন যে আমাদের জনাব মাননীয় প্রধানমন্ত্রী বাস্তবায়ন করতে চাই, কিন্তু সংকটটা হুকুমত কমিশনে দাঁড়িয়ে জাতিকে সাক্ষী রেখেছিল। এখন আমাদের খেয়াল রাখতে হবে কি স্বাক্ষর করেছিল সেদিন আমরা, জামাত ইসলামী, অন্য যারা ছিলেন, সেটা হলো জুলাই সনদ। কিন্তু আপনি দেখবেন, আমরা দেখলাম 23 দিন কি 24 দিন পর একটি জুলাই আদেশ জারি করা হলো, যেই আদেশের সাথে জুলাই সনদের অনেকটা পার্থক্য আমরা সেদিন লক্ষ্য করেছিলাম। যদি আপনি দেখেন, জুলাই সনদে ছিল নোট অফ ডিসেন্ট, কিন্তু আদেশে সে নোট অফ ডিসেন্টকে সম্পূর্ণভাবে অবজ্ঞা করা হয়েছে। বরং আপনি দেখবেন জুলাই সেই নোট অফ ডিসেন্টে কি ছিল, রাজনৈতিক দলগুলি যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে আগামী নির্বাচনে তাদের ম্যানিফেস্টোতে এই নোট অফ ডিসেন্টের কথা উল্লেখ করবেন, যদি ভোটাররা তাদের পক্ষে রায় দেয় সেই অনুসারে তারা বাস্তবায়ন করবেন। ক্লিয়ার মেসেজ। কিন্তু
কিন্তু আপনি দেখবেন যখন জুলাই আদেশটা বাস্তবায়ন করা হলো এইটা নাই, তাহলে জনগণ কোন দিকে ভোটটা দেবে বা কি রায়টা দেবে? শুধু আরেকটা না, আপনার নিশ্চয়ই দীর্ঘদিন আপনি গণমাধ্যমে আছেন, আপনি দেখবেন বাংলাদেশে এখন পর্যন্ত এই যে 2026 4টা গণভোট হয়েছে, এর মধ্যে জিয়াউর রহমান সাহেবের আমলে একটা প্রশ্ন হ্যাঁ না, আপনি কি জিয়াউর রহমানের সাপোর্টকে সময়কালকে সমর্থন করেন, ইয়েস অর নট? এরশাদ সাহেবের আমলে একই কিছু ঘটেছিল। খালেদা জিয়ার আমলে আপনি দেখবেন এটা কনস্টিটিউশনাল গণভোট ছিল, সেখানে ছিল যে আপনি কি প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট থেকে মন্ত্রিপরিষদ শাসিত সরকারে ফিরে যাবেন সংসদীয় গণতন্ত্রে, হ্যাঁ না ছিল। কিন্তু এবার আপনি লক্ষ্য করবেন প্রশ্নটা কি করা হয়েছে, এই প্রশ্নের আপনি তো মোশাররফ ভাই মানে ডাক্তার আসিবার মানে পর না পূর্বে রোগী মারা গেল, মানে একটা ঘটনা ঘটে যাওয়ার পর আপনি এগুলি কইতেছেন কেন? গণভোটে আমি বলি, আমি আপনাকে গণভোটে 4টা প্রশ্ন থাকবে, আপনারা দেখছেন। আপনার সর্বোচ্চ নেতা জনাব তারেক রহমান আমাদেরকে ভোট দিতে বলছেন, হ্যাঁ ভোট দিতে বলছেন। এখন আমি অস্বীকার করি না, আমাকে একটু বলেন, আমি অস্বীকার করি না। আপনি দেখবেন, আপনি বলছেন আপনি কি ডাক্তার আশীর্বাদ মরিয়া না, আমরা মরার আগেই কিন্তু আমরা বলেছি। আপনার মনে আছে যে দিন জুলাই আদেশ জারি করলেন, আপনি যদি একটু আপনার আর্কাইভ খুঁজে দেখেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিক সম্মেলন করে স্পষ্ট ভাষায় বলেছে যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট, বিশেষ করে প্রফেসর আলী রিয়াদ যেই আদেশ তৈরি করে রাষ্ট্রপতি দিয়া জারি করিয়েছে তা টোটাল জুলাই সনদের সাথে প্রতারণা করা হয়েছে। জাস্ট প্রতারণা শব্দটা আপনি দেখবেন। এখন আমি বলি, এখানে মিলন ভাই আছেন, আপনি আছেন, দর্শকরা আমাদেরকে দেখছেন, 4টা প্রশ্ন আপনার গণভোটে। আমরা ভাই আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছে হাতে আপনারা ভোট দেন, আমরা অস্বীকার করি না, হাত তো এখন আমরা ভোট দিয়েছি। কিন্তু 1 2 3 আমি বলি মানি, আমরা এখনো তো মানি, আমরা তো এখনো মানি। প্রশ্ন 4টা না 39টা, এই কথা কেন কইতেছেন? না না না, আমি বলি না ঘটনা, আপনি 4টা মেনে নিছি তো ভাই, আমি তো 4টা মেনে নিছি। মহিউদ্দিন আলমগীর, আপনি খালেদ মহিউদ্দিন, আপনি শুনলে আপনি বুঝতে পারবেন। খালেদ ভাই, আমি 3টা আমি মনে করেন কোন কারণে ধরেন, আমি মনে করেন আমি 4টার 3টা সমর্থন একটা করি না, আমার কোন স্কোপ আছে নাই, তারপর আমি মনে করলাম 4টাকে আমি মেনে নিলাম। আমরা 3টা হলো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, আর লাস্টে কি আপনি বলেছেন যে রাজনৈতিক দলগুলি জুলাই সনদে যে নোট অফ ডিসেন্ট দিয়েছে, জনগণ যদি তাদের পক্ষে সমর্থন সেইটা বাস্তবায়ন করব। তা আমার পক্ষে তো 51% জনগণ আমাকে রায় দিয়েছে ইন্ডিভিজুয়াল, একটা দল হিসাবে। আর আমার দলের যে ছিল জোট ছিল, জোটের আরো 5%। আমি সরল মানুষ, আমি এত প্যাচগোছ বুঝি না। আমি বুঝি যে গণভোটের মধ্যে আপনি 4টা কোশ্চেন দিছেন, সেইটা আপনি জানতেন, সেইটা কি কি কোশ্চেন সেটা ছাপা হয়ে যাওয়ার পরে আপনি দলের সর্বোচ্চ নেতারা আমি জনগণ আমাদের বলছেন হ্যাঁতে ভোট দিতে বলছেন কিনা? দিলাম আমি না দিলাম আমি না ভাই, আপনি আমাকে হ্যাঁতে ভোট দিতে বলছেন কিনা? পুরোটাই বলছেন কিনা হ্যাঁ ভোট? যে আমি উপরে 3টাও মানি, আমি 4 নাম্বার বাস্তবায়ন করার অধিকার তো জনগণ ভোট দিয়েছে। আপনি ধরেন ঠিক আছে গণভোটটা আমি বুঝলাম, কিন্তু গণভোটের ক্ষেত্রে কেন যে আপনারা এই যে 4 প্রশ্নের কথা এখন বলেন, 4 প্রশ্নের কথা আমরা তখন বলছিলাম এবং আমি বলছিলাম যে কি জানি না। হাউএভার কিন্তু আপনারা ভোট দিতে কইছেন, ওখানে ভোট দিছেন, কিন্তু আপনারা আইন মানে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয়টা বাদ দিলেন কেন? আমি একটু বলছি, আমি আপনার টোটাল প্রশ্নটি বলেছি। আপনি দেখবেন 133টি অর্ডিন্যান্স জারি করা হয়েছিল, মিলন ভাই এখানে আছে। আমরা ডক্টর ইউনূস সরকারের সেটা 1 মাসের মধ্যে আইনে পরিণত করতে হবে, সেটা বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে, বিশেষ কমিটিতে আলোচনা করে সংসদ উত্থাপন হয়েছে। এবং আপনি যদি দেখেন বাংলাদেশ না পৃথিবীর ইতিহাসের রেকর্ড যে 6 দিনে আমরা 98টি আইন পাস করেছি, এটা বিশ্বের কোন পার্লামেন্টে দেখা যায়। বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় আমি একটু বলি আপনি 98টা গেলে বাদ থাকে কয়টা? 35টা। এর মধ্যে আপনি মিলন ভাই আছে, তারা কয়টা নোট অফ ডিসেন্ট দিয়েছে, আমরা কয়টা নোট অফ ডিসেন্ট দিয়েছি? সেটা হলো বলছে যে যেগুলি বিশেষ কমিটিতে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে বা কোনো প্রশ্ন উদ্বেগ করা হয়েছে, সেগুলি পরবর্তীতে অধিক আলোচনা করে স্টক হোল্ডারদের সাথে আলোচনা করে আমরা বিল হিসাবে উপস্থাপন করব। আমরা তো এখনো সেই স্ট্যান্ডে আছি, যার জন্য আমি এখনো বলি আমার মনে হয় মিলন ভাই গিয়েছে করতে পারলেন বিচার বিভাগ আলাদা করাটা, বিচার বিভাগের সচিবালয় আলাদা করতে পারলেন কেন? এইটার মধ্যে ওখানে কিছু ফল ছিল যেগুলি বিএনপি সারা জীবন আইনের ফল ঠিক করা যায় ভাই। আমি একটা কথা বলিনি, আপনাকে দেখেন আমরা তো এগুলো বাতিল করি নাই এখনো, আমরা বলেছি এগুলি সংসদে উত্থাপন হবে। আবার
পিছানো হলে ওর মধ্যে অনেকগুলো অ্যামেন্ডমেন্ট দরকার আছে, সংশোধনী দরকার আছে। অ্যামেন্ডমেন্ট দিতেন যেমন আপনাকে বলি, আর আপনাকে বলি গুম কমিশন, না আমি একটু ভাই আমার অভিজ্ঞতা আপনি শুনেন। 98 সালে বিচারপতি মোস্তফা কামালের নেতৃত্বে 5 জন বিচারক বৈশা বলছে বিচার বিভাগ আলাদা হবে 98 সালের ডিসেম্বর মাসে। আপনারা ক্ষমতায় আসছেন হচ্ছে সর্বোচ্চ রায়, শেষ রায়। আপনারা ক্ষমতা আসছেন 2001 থেকে 2006 পর্যন্ত, আপনারা ওই অটুক কাজও করেন নাই। মধু সাহেব আমাদেরকে সামনে দেয়া বলছে করব না, করেন নাই আপনারা। এখন এটা মধুদার সাহেব বলতে পারে, এটা তো করেন তো নাই। আচ্ছা মধু সাহেবের কথা বাদ দেন, মধু সাহেব উনি আর এখন আমাদের মাঝে নাই, আপনারা তো করেন তো নাই। আপনি এখন আমি বলি, এখন আমি একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। যেমন আপনার ব্যাপারে একটু বলেন, আপনারা করেন তো নাই। বলছি আমি একটা বলি, যেমন গুম কমিশন, গুম কমিশনে বলা হয়েছে যে গুম কমিশন এটা তদন্ত করবে, তদন্ত করে এইটা আন্তর্জাতিক অপরাধ, এটা এই তদন্ত রিপোর্ট দেবে। তারা মানতে পারে নাও মানতে পারে, তা আমরা বলেছি না এইটাকে আমরা এই গুম কমিশনকে আমরা ক্ষমতায়ন করব, যাতে গুম কমিশনের এই তদন্তটাই সর্বোচ্চ তদন্ত হয়। কোথাও বলা হয়েছে শাস্তি 14 বছর, আমরা বলেছি না, এটা গুমের শাস্তি হতে হবে যাবজ্জীবন মৃত্যুদণ্ড। এইগুলি তো আপনার বেসিক পয়েন্ট, এখানে তো দ্বিমত নাই। এই সব জায়গাগুলি রিপেয়ার করে আমরা সংসদে এটা আবার উত্থাপন করা হবে। একদম মোশাররফ ভাই, আপনার কথা পরিষ্কার। আমরা একটু মিলন ভাইকে শুনি। মিলন ভাই, এই প্রসঙ্গে যদি আপনার কিছু বলার থাকে, যে আসলে বিএনপি জুলাই আপনারা সংসদে কয়েকবার মানে একাধিকবার অন্তত ওয়াকআউট করেছেন এই প্রসঙ্গে, এবং বিএনপির ইন্টেনশন আপনারা দেখতে পাচ্ছেন যে ইটস নট দ্যাট গুড। আপনি যদি এই প্রসঙ্গে একটু ছোট করে বলেন, তারপর আপনার কাছে আমি প্রশ্নে আসি। জি, আমি যেটা বলতে চাচ্ছি প্রথমে সেটা হলো যে আমাদের মাননীয় সংসদ সদস্য মোশাররফ ভাই একটা মানে রেকর্ড করার কথা বললেন যে অল্প কয়েকদিনে তারা অনেক বিল পাস করেছেন, কিন্তু আর একটা রেকর্ড মিলন ভাই আপনিও ছিলেন, একটু বলি ছিলাম তো বটেই। জি, তো আর একটা রেকর্ডের কথা আমাদের মোশাররফ ভাই বলেন নাই, সেটা হলো সংসদটা এমন ভাবে ডাকা হয়েছে মানে টাইম মানে ডেটের ব্যাপারে, যাতে করে আপনার পিঠটা দেওয়ালে আগে ঠেকে আছে, ইউ হ্যাভ নো অল্টারনেটিভ বাট টু পাস, এই একটা সিচুয়েশন মানে ওখানে ছিল। তো এখন মানে এই শেষ যে একটা বিল আনছে সে সম্পর্কে বলি, একদম শেষ দিনে যেটা হলো আর কি। এই বিলটা হলো যেটা আশিক চৌধুরী এটা করার কথা বলছিলেন, যে আশিক চৌধুরীর বিরুদ্ধে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আমাদের সালাউদ্দিন ভাইরা অনেক নিন্দামন্দ করেছেন, এবং তাকেই আবার তারা রেখে দিয়েছেন যাতে করে ওয়ান স্টপ সার্ভিস দেওয়া যায় আর কি। সেইটা বিলটা যে নিয়ে আসলেন মানে অল্প কিছু সময়ের মধ্যে, আমার মনে আধা ঘন্টাও হবে না আর কি, আধা ঘন্টার মধ্যে সব কিছু শেষ করে ফেললেন আর কি। আমাদের কোনো কথা বলতে দিলেন না, কোনো আপত্তি শুনলেন না আর কি। আর এখানে আরেকটা রেকর্ড আমাদের সংসদ করছেন, সেটা হলো যে আমাদের যে কোনো বিল আনতে হলে 48 ঘন্টার একটা আপনার নোটিশ আমাদের দেওয়া হবে, আর 48 ঘন্টার সময় আমরা পাবো, কিন্তু স্পিকার এটা ওয়েভ করতে পারে। কিন্তু এবার যেটা হলো সব বিলের ব্যাপারে ওয়েভ করে দিচ্ছেন, যার ফলে এখন একটা বিল আসলো অনেক আপনার 50 পৃষ্ঠার আমাদের কাছে ছাপায় দেওয়া হলো। এখন আমরা এই টেবিলে এটা পেলাম, এটার সম্পর্কে কিভাবে আলোচনা করব? আসলে তো ব্যাক অফিসে যাওয়া দরকার, এগুলো দেওয়া দরকার। কিন্তু মিলন ভাই, আমাদের স্পেশাল পয়েন্ট হচ্ছে বিএনপির সর্বোচ্চ নেতা থেকে শুরু করে সংসদে বিএনপির যারা উপস্থিত আছেন তারা হলফ করে বলতেছেন যে তারা অক্ষরে অক্ষরে জুলাই সনদ পালন করবেন, বারবার জোর দিয়ে বলতেছেন। এবং যেসব বিষয়ে তারা আপত্তি জানিয়েছেন সেসব বিষয়ে আপত্তি কিন্তু তারা আজকে জানাচ্ছেন না, তারা বহু আগে থেকে তারা আপত্তি জানিয়ে আসছেন, নোট অফ ডিসেন্ট দিচ্ছেন, এবং সেই অনুযায়ী তারা কাজ করতেছেন। আমরা কেন তাদেরকে এত সন্দেহ করতেছেন? জি, এত সন্দেহ করতেছেন যে তারা করবে না তাদেরকে? সংসদে দেখেন আমাদের গণভোটের গতে কি বলা হয়েছে, সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দলহতে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির আপনার ক্ষমতা সহ তফসিলে বর্ণিত যে 30টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐক্যমত হয়েছে, এই 30টা বিষয়ে সকলে ঐক্যমত হয়েছে, সকলে ঐক্যমত হয়েছে। এখন আপনি দেখেন, আপনি বলতেছেন যে আমাদের সালাউদ্দিন সাহেব সংসদে বললেন যে জুলাই সনদ হলো অন্তহীন প্রতারণার দলিল। এখন যদি কোনো দলিল প্রতারণা হয় আর সেই দলিলে যারা স্বাক্ষর করবে সেটা নাউন কি হয়, এটা মোশাররফ বলে দিলে ভালো হয়। আচ্ছা মিলন ভাই, আমার একটা ছোট প্রশ্ন আছে। আপনি গ পড়ে শুনেছেন, খুব ভালো হয়েছে, গ আমারও পড়তে ইচ্ছা করছিল। নারী প্রতিনিধি বৃদ্ধি জামাত ইসলামী করে নাই, একজনও দেয় নাই।
বিরোধী দলের ডেপুটি স্পিকার আপনাদেরকে অফার করা হয়েছিল, আপনারা নেন নাই, আপনারা নেন নাই। আর তারপরে হচ্ছে যে অন্য যে আরো 30টি বিষয় আছে সংসদে প্রধানমন্ত্রীর মেয়াদ থেকে শুরু করে এই যে সংসদে প্রধানমন্ত্রীর মেয়াদ, এটা বিএনপির আজকের অঙ্গীকার না, আমার ধারণা বিএনপি এটি সবার আগে বলতে শুরু করেছে, মানে 2015-16 সাল থেকে। এই যে দেখেন এখন বিএনপির অঙ্গীকার, জি, এদের মধ্যে আছে প্রধানমন্ত্রী মেয়াদ সম্পর্কে আর কি। বিএনপি সে নিজের 31 দফায় বিএনপি মানতেছে না। না বিএনপি এটা মানবে না বলে নাই তো, আমি এইটাই বললাম যে এটা বিএনপি সবার আগে বলতে শুরু করছে। আমি ভুল না হইলে এটা 2015 সাল থেকে তারা বলতে শুরু করছে, এরা মানে একদম জোরে। আপনি যে প্রশ্নটা করেছেন যে আমরা এটা নারী প্রতিনিধি বাড়ান নাই, বিরোধী দলের ডেপুটি স্পিকার হিসেবে আপনাদের পদ আপনারা নেন নাই, তারপরে হচ্ছে যে আরো বিভিন্ন বিষয় আপনাদেরই আসলে আপত্তি আছে। আপনারা একবার বলছেন যে মানে জুলাই সনদ আপনারা স্বাক্ষরও করতে চান নাই, পরে আপনারা গিয়ে স্বাক্ষর করছেন। জুলাই সনদের প্রতি বিএনপির অবহেলা যতদূর, আপনাদের অবহেলা কিন্তু ততটুকুই, বা তার চেয়ে একটু বেশি হতে পারে না মিলন ভাই? এটা আমার জানা নাই যে অবহেলা কোথায় হইছে। আমরা কোন পর্যায়ে নারী প্রতিনিধি বৃদ্ধি করলেন না তো, নারী প্রতিনিধি বৃদ্ধি করেন নাই তো? আসবো নারীর মধ্যে আসবো, অসুবিধা নেই। আপনার সময় শেষ হয়ে যাবে না তো? না আপনি বলেন, আপনি যতক্ষণ বলবেন আপনি বলেন। জি আচ্ছা, আমি বলছিলাম যে প্রথমত আসলে মানে ব্যাককে অনেক ঘটনা থাকে যেটা বাইরে প্রকাশ পায় না। আমরা টোটাল চাচ্ছিলাম যে সবাইকে নিয়ে স্বাক্ষর করতে, এই জন্য স্বাক্ষর করতে আমাদেরকে একটু দেরি হয়েছে, এক সময় আমরা করেছি আর কি। এখন আপনি বলেন যে আমরা নেই এই জন্য যে জুলাই সনদ আপনি বাস্তবায়ন করছেন না, কিন্তু আপনি আমাদেরকে ডেপুটি স্পিকার দিয়ে আপনাদের এই জুলাই সনদের বিরুদ্ধে যে পদক্ষেপ আপনারা নিচ্ছেন সেই পদক্ষেপে শরিক করতে চাচ্ছেন, দ্যাট উই ক্যানট সাপোর্ট ইট। এবং আপনারা আমাদেরকে দিচ্ছেন না, সংসদীয় কমিটির আপনার সভাপতির দায়িত্ব যেটা আমরা পাই, যদি আপনি পার্সেন্টেজ হিসাবে দেন তাও তো আমি 26% পাই, কিন্তু একটা শুধু দেওয়া হলো যেটা পাবলিক অ্যাকাউন্টস বিষয়, আর কোনোগুলোই দেওয়া হয় নাই আর কি। কাজে এই অবস্থাতে আমরা এরপরে আসলে মোশাররফ ভাই হয়তো জানেন, আমি জানি না জানেন কিনা, অনেক কথাবার্তাই হয় প্রাইম মিনিস্টারের সাথে। আমরা মনে করি যে টোটাল একটা জুলাই সনদ বাস্তবায়নের দিকে আপনার ইয়েকে আসতে হবে আর কি, বিএনপিকে আসতে হবে। দেখেন এই যে নতুন করে আইন হচ্ছে, সেই আইনে গুম কমিশনের আগে ইনভেস্টিগেশন করতে তারা পারতেন, কিন্তু এখন যে খসড়া যেটা পত্রপত্রিকা বের হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে গুম কমিশনের ইনভেস্টিগেশনের দায়িত্ব পুলিশকেই দেওয়া হয়েছে। তাহলে এটা আগের থেকে ভালো আইন হইলো কিভাবে আর কি? আসলে এই আইনগুলো পাশ করা উচিত ছিল। পাশ করার পরে অরিজিনালি আমাদের দর্শকদের জন্য একটু যদি বুঝাইতেন, অরিজিনালি গুম কমিশনের ইনভেস্টিগেশন কে করবে? আরেকটা কথা, আগে তো গুম কমিশনের হাতে ছিল, তো উনারা তো পুলিশ না, ওনাদের তো ইনভেস্টিগেশনের কোনো ট্রেনিং নাই, ওনারা কেমনে করবেন? ধরেন আমাকে আজকে করতেই পারে জামাত ইসলামী বা বিএনপি যে কোনো সময় মনে করলো আমাকে গুম কমিশনের প্রধান করলো বা গুম কমিশনের একজন সদস্য করলো, আমার তো কোনো পুলিশি ট্রেনিং নাই টু ইনভেস্টিগেট। আচ্ছা, ওই যে আমেরিকার আসতেছে আমেরিকার প্রেসিডেন্ট ক্লিনটন সাহেবের যে মনিকা লিউস্কির সাথে যে ঘটনা, সেইটার তদন্ত কে করছিল? সে কি পুলিশের লোক না? কেনেথ স্টার যিনি প্রধান তদন্ত করছিলেন তিনি একজন নামী কংগ্রেসম্যান, এবং কেনেথ স্টারের কিন্তু এফবিআই তে পুরা অ্যাক্সেস ছিল ওই সময়। এফবিআই কে উনি যতখানি অনুরোধ করবেন কংগ্রেস, এফবিআই বা স্থানীয় পুলিশ যারে মনে করেন তারা তাদেরকে দিবেন। আমার কথা হইল গুম কমিশনের প্রস্তাবিত আইনটা আমি পড়ছি, যেটা পরে কি হবে আমি জানি না। পুলিশে যদি আপনি না দেন, ইনভেস্টিগেটিভ অথরিটিটা আপনি ইনভেস্টিগেশন আপনি কেমনে করাবেন? আপনার মনে হইব যে ও গুম হয়েছে, আপনি মনে হইব ওর গুম হয় নাই, এইটাই হবে না তখন? আমার মনে হয় যে এটা আমাদেরকে জাতি হিসেবে ভালো করে ভাবতে হবে যে বাংলাদেশের পুলিশ সিচুয়েশন যেটা, এদেরকে যেমন ধরেন আমার নামে মামলা হয়েছে যে আমি গুলশানে গাড়ি পোড়াই দিয়েছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মামলা হয়েছে, তিনি প্রাইম মিনিস্টার অফিসের সামনে সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন লাগাইছে। এখন যে পুলিশ এই কাজটা এরকম একটা মামলা করলো, ওই পুলিশকে যদি দায়িত্ব দেওয়া হয় তা পুলিশের তো এটা প্রধান কাজ। তার আমি তো শেষ করি পুলিশ তখন তার পক্ষেই গান গাইবে আর কি। কাজে এই দেশে ওই রকম বড় স্টার ওয়েতে লোক না থাকলেও
খুঁজে বের করতে হবে। বহু প্রাক্তন পুলিশের লোকেরা আছেন, তারা বসে আছেন, তাদের মধ্যে অনেক নিরপেক্ষ লোক আছেন। কারণ আমরা বিচার মানে আর্জি পেশ করার দায়িত্ব, ইনভেস্টিগেশনের দায়িত্ব এক জায়গায় রাখার কোনো মানে নেই। না মিলন ভাই, আমি একটা জিনিস বলি যে আপনি যেটা বলতেছেন সেটার সাথে আমি শতভাগ একমত, কিন্তু সেটা যদি আপনি বলেন পুলিশকে দায়িত্ব দেওয়া হলে পুলিশ যার নিয়োগ বাহিনীর জন্যই কথা বলবে, সেইটা আমরা সব জায়গায় দেখি। আপনি শত কমিশন করেও এটা আপনি আসলে বন্ধ করতে পারেন নাই। আমাদের দুর্নীতি দমন কমিশন আছে, আমাদের মানবাধিকার কমিশন আছে, আমাদের এমনকি আমাদের বিচার বিভাগের নিয়োজিত নানা ধরনের কমিশন আছে, আইন কমিশন, এরা সবাই মানে তাদের নিয়োগ উপর দিয়েই কথাবার্তা বলে। কিন্তু ইনভেস্টিগেশন এজেন্সি আপনি রাখবেন যে কোনো র্যান্ডম লোক, এখন খালেদ মহিউদ্দিনের দিবেন যে তুমি এজেন্সিটা মানে এইটা গুমের এটা হয় বলে মনে হয় না আমার। যাক মিলন ভাই, আমি নারীদের প্রসঙ্গে আপনি বলতে চাইছিলেন, নারীদের প্রসঙ্গটা আপনি একটু বলেন। তাইলে কি আমি খালেদ মহিউদ্দিনকে আসলে পুলিশের দিয়ে ইনভেস্টিগেশন করতে একমত? জি, আমার কাছে মনে হয় ইনস্টিটিউশনগুলি প্রত্যেকটাকে ঠিক মতো করে রাখতে হবে। যেই পুলিশ আমার মার্ডার কেসের তদন্ত করবে, সেই পুলিশ আমার গুম কেসেরও তদন্ত করতে হবে। আমার বিশ্বাস করতে হবে আমার প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। সেই প্রতিষ্ঠানরে কোনো একটা ফেসিবাদী শাসকের পদতলে রাখা যাবে না, সেটা পুলিশে অবশ্যই রাখা যাবে না। পুলিশ আর বিচার বিভাগ এদের মধ্যে থাকলে এটা হবে না। গুম কমিশন দিয়ে আমি বাঁচতে পারবো না, এটা হচ্ছে আমার পয়েন্ট। আমি এখানে দুইটা তিনটা কথা বলতে চাচ্ছি। একটা কথা হলো যে গুম কমিশন, যে আমরা ইন্টারিম গভর্নমেন্ট যে গুম কমিশন করেছিল, এই গুম কমিশনের কাজ কিন্তু একটা বেশ ঐতিহাসিক কাজ হয়েছে। দলিলটা অনেক বড়, সেখানে তারা সুন্দরভাবে করতে পেরেছিলেন। সেখানে নূর খান ছিল, নাবিল ইদ্রিস ছিল, একজন জাস্টিস ছিলেন, আরো বোধহয় একজন ছিলেন আর কি। কাজে আমাদের দেশে আমরা যদি এরকম ভাবে শুরু করতে পারি, এটা একটা রেজাল্ট আমরা পাবো আর কি, এটা মনে করি। এবং আমরা দেখছি যে আমরা যখন একটা মানুষ পুলিশের কাছে ধরা পড়ে, অ্যারেস্ট হয়, তার কোনো মান সম্মান ইজ্জত কিছুই থাকে না। আমি যখন প্রথম অ্যারেস্ট হইলাম, ওই নাজিবুদ্দিন রোডের মানে জেলখানা থেকে পুলিশের গাড়ি আমার কোর্টে নিয়ে যায়, আর লোকেরা চারিদিকে চিৎকার করে চোর 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 চোর। আর এই যে পুলিশের গাড়ির মধ্যে একটা বেস পর্যন্ত নাই, কোনো কিছু ধরার নাই, যখন গাড়ি ব্রেক করে তখন আবার সব লোক হুমড়ি খেয়ে পড়ে। এই গাড়িতে আমাদের মওদুদ সাহেবও চড়ছে, নিজামী সাহেব চড়েছেন, অন্যরা চড়েছেন। এই সবগুলোর আমার মনে হয় একটু সংশোধন করা প্রয়োজন। যারা যখন ক্ষমতায় থাকে তখন এদিকে কেউ তাকায় না আর কি। যারা বহু বছর জেলে থাকলো, সেই জেল সংস্কারের চিন্তা আমাদের মাথায় আসে না আর কি। এই জন্য আমি মনে করি যে কোনো ক্রমেই এই পুলিশের হাতে, অন্তত বর্তমান পুলিশের হাতে এটা করে দেওয়ার কোনো সুযোগ নেই। দেয়ার শুড বি ইন্ডিপেন্ডেন্ট, মানে আপনি নিশ্চয়ই গড়ে তুলি। আমার মনে মিলন ভাই, আপনি আমার ধারণা আপনি এটা নিশ্চয়ই বুঝে দেখবেন, আমরা যত বেশি এইরকম বাহিনী তৈরি করব, একটা আমব্রেলা বাহিনীর থেকে যত বেশি এরকম র্যাবের মতো স্পেশাল বাহিনী তৈরি করব, তত আমাদের সংঘাত এবং বিচার পাওয়া এবং রেমেডি পাওয়ার পথ ক্ষুণ্ণ হবে। এটা নিয়ে আমরা নিশ্চয়ই মিলন ভাই আমরা আরো বড় করে একটা আলোচনা করতে পারবো। এখানে একটা কথা আছে, সেটা হলো যে দিস ইজ अगेन রিলেটেড টু দি ইন্টেনশন অফ দি গভর্নমেন্ট চায় কিনা এটা দেখতে হবে। গভর্নমেন্ট যদি এখন প্রতিষ্ঠান মানে পুলিশকে বিশ্বাস না করতে পারে বা পুলিশের কাছে যদি বিশ্বাসযোগ্য করে না তুলতে পারে, বা এইটা তো আর তাহলে তো আমাদের দুর্ভোগের আর কোনো শেষ নাই। এটা আপনি আলাদা আরো 10টা কমিশন করলে ওই দুর্ভোগ আমাদের থাকবে। আমি বলতেছি প্রতিষ্ঠান। আমি দোকানে গেলাম, আমার দোকানে পাল্লায় মাইপে আমাকে জিনিস দেওয়া হলো। এখন আমি কি দোকানদারকে অবিশ্বাস করলাম নাকি? দোকানদার নিয়মিত পাল্লায় মাপ করে দিবে না। আপনি তো এই কারণে তো আপনি দোকানদারই পাল্টাইছেন, পাল্লাও পাল্টাইছেন, তারপরও আপনি দোকানদার অবিশ্বাস করতেছেন। একই দোকানদার নাই তো এখন মিলন ভাই। না, দোকানদার যখন অন্তহীন প্রতারণা দেখে চোখে দক্ষিণ প্লাজায় বসে স্বাক্ষর করার পরেও, তখন বিশ্বাস করাটা কত কঠিন হয়ে দাঁড়ায়। মানে ওই দোকানদারের প্রতারণার কথা দেখতেছেন। আমরা আরো অনেক ধরনের প্রতারণা দেখি। মিলন ভাই আপনি নিশ্চয়ই এগুলি কথা বলবেন, যে আপনার কথা বলবেন। এখন আমি মোশাররফের কাছে আসতেছি। মোশাররফ ভাই, এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আপনাদের বিশেষ বন্ধুত্ব প্রসঙ্গ আপনাকে প্রশ্ন করবো। মিলন ভাই, আমরা আজকে অনুষ্ঠানটা আপনারা আসছেন একটু আপনারা আর 10-15 মিনিট আমরা একটু নেই। যে মোশাররফ ভাই আপনি বলতেছিলেন। মিলন ভাইয়ের বক্তব্য আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। উনি বিএনপি কে বেশ কিছু অভিযুক্ত করেছে, যদিও আপনি অনেকগুলি প্রশ্ন তাকে করেছেন। যেমন আমরা যদি একটা নতুন বাংলাদেশ না চেতাম, আমরা যদি এই জুলাই সনদের বাস্তবায়ন না চাইতাম, যেমন আমাদের 31 দফার মধ্যে স্পষ্ট আছে বিরোধী দল থেকে স্পিকার দেবো, আমরা তো অফার করেছিলাম, ওনারা নেননি। উনি বললেন যে
হ্যাঁ, উনি ওনারা বললেন যে আমরা এখনো জুলাই 31 দফায় আমরা মানি না। আপনি দেখেন যে আমরা এখনো তো সেই আমরা বলে আমাদের যে বক্তব্য আমরা বলেছি যে এই যে বিএনপির যে ওয়াদাগুলি এগুলি সংবিধান সংশোধনের মাধ্যমে বাস্তবায়িত হবে। আপনি জুলাই সনদ যদি দেখেন জনাব খালেদ মহিউদ্দিন, আপনি দেখবেন স্পষ্ট ভাবে লেখা আছে 1 থেকে 47 নম্বর পর্যন্ত সংবিধান সংশোধনের মাধ্যমে বাস্তবায়ন করা হইবে। এটা ওনারাও স্বাক্ষর করেছে, আমরাও স্বাক্ষর করেছি। এখন এর মধ্যে কি আছে? এর মধ্যে আপনি দেখবেন যে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টে ফিরে যাব। ইতিমধ্যে কিন্তু মহামান্য আদালত রায় দিয়েছে যে আমরা অলরেডি ফিরে গেছে। আমরা বলেছি প্রধানমন্ত্রীর মেয়াদকাল 10 বছর হবে। আপনি দেখবেন বিএনপি এখনো অটুট, এটা বিলের মাধ্যমে এটা বাস্তবায়ন হবে। আমরা বলেছি আগামীতে সকল নির্বাচন কেয়ারটেকার অধীনে হবে। আমরা বলেছি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে একটা ব্যালেন্স হবে। সামনে বিল আপনি দেখতে পারবেন। আমরা বলেছি যে লোকাল গভর্নমেন্টে কোনো মার্কা থাকবে না। ইতিমধ্যে সেটা বাস্তবায়নের পথ হয়েছে, এটা বাতিল করে দেওয়া হয়েছে। আমরা বলেছি যে একটা আপার হাউস তৈরি হবে। ওনারা এটা নিয়ে ওই যে প্রমোশন নিয়ে কিন্তু মোশাররফ ভাই, হ্যাঁ আপনি যদি আপনারা কি কি করছেন সেটা তো আমরা মোটামুটি জানি। আমরা তো মানে না, ওনারা বলছে যে আমরা নাকি এটা আমাদের 31 দফার সাথে আমরা প্রতারণা করছি। অথচ আপনাকে বললাম এগুলো 31 দফার বিষয়। আমরা বলেছি ফ্যামিলি কার্ড করব, আমরা ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করেছি। আমরা বলেছি কৃষি কার্ড করব, 31 দফাতে দেখেন আপনি আছে, আমরা বাস্তবায়ন করেছি। আমরা বলেছি গাছ লাগাবো, আমরা বাস্তবায়ন করেছি। আমরা খাল কাটবো, বাস্তবায়ন মিলন ভাই যে দুইটা পয়েন্ট বলছে সেই দুইটা পয়েন্টের ক্ষেত্রে আপনারা বলেন যে গুম কমিশনের ক্ষেত্রে আপনারা গুম কমিশনটা মানেন নাই, বলছেন এটা ভালো করে আনবেন। আনার পরে আপনারা দেখা গেল ইনভেস্টিগেশনের দায়িত্ব আপনারা পুলিশকেই দিচ্ছেন। মানে আপনারা ইনস্টিটিউশনগুলিরে আগের মতো করেই ব্যবহার করতেছেন, যেটা উনি একটি উদাহরণ। হ্যাঁ, মোশাররফ ভাই, কার ঘাড়ে কয়টা মাথা? আপনারা একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশনের দায়িত্ব যদি পুলিশের কাছে দেন। আমি একটু বলি খালেদ মহিউদ্দিন, আমি একটু বলি, আপনি দেখবেন আপনি যদি এখন আমাদের আমলাতন্ত্র কি আপনি অস্বীকার করতে পারবেন? না, অস্বীকার কেন? আপনি কি পুলিশকে অস্বীকার করতে পারবেন? পারবো না তো। আপনার কথা হলো আমাদের যে দায়িত্ব, আমাদের জামাতে ইসলামীর যারা সংসদে আছে এই প্রতিষ্ঠানগুলিকে নিরপেক্ষভাবে গড়ে তোলা, এবং তারা যদি তাদের দায়িত্বের ক্ষেত্রে অবহেলা করে সেখানে শাস্তির ব্যবস্থা। আপনি এখন দেখেন 18 রাতে নির্বাচন হয়েছিল, আমি মনে আছে টকশোতে 1000 বার বলেছি, আওয়ামী লীগ বলেছিল প্রমাণ কি? এখন প্রমাণ বের হয়েছে না, এবং সেই ডিসিএসপি দেরকে ইতিমধ্যে চাকরিতে অব্যাহতি দেওয়া হয়েছে না। না, সেই ডিসিএসপিদের স্যাক করা হয়েছে, প্রমাণের ভিত্তিতে করা হয়েছে তখন। আর এখন সেই প্রমাণ আমাদের সামনে আসে নাই, কিন্তু আমরা সেই জায়গার মধ্যে থেকে আমরা গলা চেঁচাইছি 1 কোটি বার 18 ইলেকশনের পরে, গলা চেঁচাইতে দেশ থেকে জার্মানি গেছি গিয়া। কিন্তু আমরা তো ওই সময় আমাদের হাতে কিছু ছিল না, কিন্তু এখন আমাদের হাতে কি আছে? মিলন ভাই আপনাকে কোন দিকে দৃষ্টি আকর্ষণ করতেছে এটা আপনি একটু দেখেন ভাই। না, আপনি দেখবেন আজকে এখানে আমি অভিযুক্ত, আমি অনুমানের ভিত্তিতে অভিযোগ করছি। আমি অনুমানের ভিত্তিতে করতেছি না ভাই, আমি যেটা চোখে দেখি সেটা আমি আপনাকে বলি ভাই। আমি দেখলাম কোন প্রতিষ্ঠানের প্রতি আমাদের সে বিশ্বাস স্থাপনটা করতে হবে। কেমনে করব ভাই, কেমনে করব? আপনার প্রতিষ্ঠানের শীর্ষ পুলিশ কর্মকর্তা কিভাবে জাতীয় মানে কিভাবে বিএনপির সঙ্গীত গাইছে, কিভাবে বিএনপির প্রতি তার লয়ালিটি আছে, সেটা আপনাদের সামনে বসে বলেন রে ভাই। আমরা কেমনে বিশ্বাস করব আপনাদের? আর আমরা তো চেষ্টা করছি এই অবস্থা থেকে বেরিয়ে যাওয়ার। তারে কোনো শাস্তি দিবেন আপনি? তারে কোনো শাস্তি দিবেন যে আপনাদের গান গায়? তারে তো পুরস্কারই দিবেন। আপনি আমাকে একটু বলতে দেন, তারপর আপনি দেখবেন এখানে মিলন ভাই বলেছে সংসদীয় কমিটি। ইতিমধ্যে প্রায় 39টি কমিটির মধ্যে মাত্র 59টি কমিটির মধ্যে মাত্র 15টা কমিটি হয়েছে, এবং সেখানে পর্ষণ অনুসারে তাদের সংসদে বিরোধী দলের প্রতিনিধিত্ব হলো 26%। আপনার 26% অনুসারে যেই কয়টা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি আছে সেগুলির চেয়ারম্যান তারা পাবে, তাতে 9টা না 10টা তারা পাবে। সুতরাং এটা দেখুক সামনে, এখনো হয় নাই। এখনই যদি আপনি ব্লেমটা করেন তাহলে কেমনে হবে আপনি বলেন? বরং আমরা এই অবস্থাটাকে এগিয়ে নিয়ে, আমি মিলন ভাইকে একটু বলি, মিলন ভাইকে এখানে ধন্যবাদ দেওয়া উচিত ছিল আমাদেরকে। আপনি দেখেন জ্বালানি সংকটের সময় সংসদে একটি কমিটি হয়েছিল, আপনার পার্সেন্টেজ অনুসারে 26% তারা কয়টা পায়, কিন্তু আমরা তো 50% দিয়ে সেই কমিটি করেছিলাম। দেখেন উনি জুলাই সনদ দিয়ে সংসদে 2 ঘন্টা আলোচনা হওয়ার কথা ছিল, ওনারা নিয়ম অনুযায়ী সময় পায় 52 মিনিট,
ওনারা 1 ঘন্টা 18 মিনিট আলোচনা করেছে। আর আমরা যেখানে পাই 71% আমাদের ওখানে প্রতিনিধিত্ব আছে, আমরা আলোচনা করেছি 1 ঘন্টা 1 মিনিট। তো এইগুলিকে ওনারা একটা যে নতুন বাংলাদেশের যাত্রা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে নতুন বাংলাদেশ শুরু করতে চাচ্ছে, এগুলো কি মিলন ভাইরা কি একটু বুঝতে পারছে না, অনুধাবন করতে পারছে না? আমি আবার আমার প্রশ্নটা করি। নাইম খান উনি বলতেছেন খালেদ ভাই ইদানিং তেলা মাথায় বেশি তেল দিচ্ছেন। এখন তেল কি মোশাররফ ভাইয়ের মাথায় বেশি নাকি মিলন ভাইয়ের মাথায় বেশি আমি বুঝতে পারতেছি না, কোন তেলা মাথায় তেল দিচ্ছেন? মিলন ভাই মাথায় বেশি। আজকে কারে তেল বেশি দিছি মোশাররফ ভাই, আপনি একটু বললেন তো। এটা আমার বড় ভাই। কিন্তু আপনি যেহেতু খালি আপনার কথাই বললেন, আমি একটু আপনার কাছে একটু প্রশ্নটা করে রাখি। সেইটা হইল, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিক্স সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনাদের যে রাজনৈতিক যেটা বলা হচ্ছে রাজনৈতিক অঙ্গীকার আছে, যেটা নোশন আছে, সেইটার ক্ষেত্রে দিয়া আপনি জানেন যে ওই পানি চুক্তিটার মেয়াদ শেষ হচ্ছে, নতুন পানি চুক্তি করতে হবে। তো আপনাদের রাজনৈতিক অঙ্গীকার এবং ভারতের সাথে অভ্যন্তরীণ সম্পর্ক, এই দুইটারে আপনি আসলে কিভাবে দেখেন? আমরা দেখছি যে আপনিও আন্তর্জাতিক বিভাগের যে বিএনপির সংসদীয় দলের যে গ্রুপ, সেইটার মধ্যে আপনিও মাননীয় সদস্য। মোশাররফ ভাই, আপনাকে প্রশ্নটা করে রাখলাম, আমি একটু মিলন ভাইয়ের কাছে যাই। মিলন ভাই, আমরা আপনাকে ওই যে নারী বিষয়ক, মোশাররফ ভাই আরেকটা, মিলন ভাই একটা 10টা সেকেন্ড, আমাদের একজন দর্শক আমাদেরকে মানে আটটু হইলে মনে হয় খুনি করে ফেলবে। উনি বলতেছে যে আচ্ছা, বিএনপির প্রতিমন্ত্রীর ঘটনা কি, বা মন্ত্রী পরিষদের একজন সদস্যের ঘটনা কি? আমাকে বলতেছে যে জামাতের এমপিকে বহিষ্কার করেছে জামাত দল, বিএনপির ব্যাপারটাকে মিডিয়া থেকে লুকায় রাখছে। তার আগে আমি বলে রাখি, জামায়াতের এমপির প্রতি অন্যায় করা হয়েছে, তাকে তার ঘরের ভিতর ঢুকে যে মবটা করা হয়েছে সেটাকে আমি অনৈতিক মানে অন্যায় মনে করি। জামায়াত কেন তাকে সাসপেন্ড করলো এইটাও জামাত আসলে ব্যাখ্যা দিতে পারে ইচ্ছা করলে। আপনাদের মন্ত্রীর কি ব্যাপার, আপনারা কি আড়াল করে রাখছেন? আপনি দেখেন, আমরা লক্ষ্য করে না আমাদের মন্ত্রী কি, আপনি আমাদের মনে হয় একজন মন্ত্রীর ইউনিয়নের নাম নিয়ে আপনি হয়তো বলছেন। না, নারী বিষয়ে কোনো কিছু না, আমি এটা আমার নজরে আছে তো, পত্রিকা আছে না, পত্রিকা আমি দেখি, আমিও পত্রিকায় দেখি নাই, সেজন্য আমার এটা জানা নাই। তো দর্শকরা প্রশ্ন করতেছিলেন। এইবার আমি মিলন ভাইয়ের কাছে আসতে চাই। মিলন ভাই, 2-3টা জিনিস, মোশাররফ ভাই আপনি প্রশ্নটা একটু মনে রাখেন, আমি তাহলে প্রশ্নটা রিপিট করবো না। ভারতের সাথে আপনাদের সম্পর্ক এবং আপনাদের রাজনৈতিক অঙ্গীকার আমি বলবো এবং প্রধানমন্ত্রী ভারত সফর। আচ্ছা, মিলন ভাই, আপনার জন্য আমার প্রশ্ন হচ্ছে যে গত সরকারের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুললে, সেইটা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হোক, হামে মৃত্যু হোক, এইটা আপনারা এবং আপনাদের দলের জোট সদস্যরা মানে এনসিপি এবং আপনারা ডক্টর ইউনূস সরকারের নানা রকম সাফল্য বর্ণনা করতে শুরু করেন এবং সেইটা জাস্টিফাই করতে থাকেন। আপনারা যে মার্কিন যুক্তরাষ্ট্রকে বন্ধু বলেন এবং সর্বদলীয় সংসদে মার্কিন ও চীন ককাসে যে আপনাদের যাওয়ার যে আগ্রহ আমরা দেখতে পাচ্ছি, মার্কিন ককাসে তো আপনারা আসেনি, এইটা আসলে কি? মানে আপনারা কি আসলে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যের পক্ষে না কেন? কারণটা কি আসলে? আচ্ছা, আপনি শুরু করার আগে আরেকটা কথা, আমাদের রায়হান ইসলাম উনি একটা মন্তব্য করছেন, আপনার ইচ্ছা করলে এটাতে মন্তব্য করতে পারেন। একটা মন্তব্যে 100 অনেকবার করছেন উনি, আওয়ামী লীগের কমপক্ষে 30-40% সমর্থক আপনার এই 1.5 ঘন্টা অনুষ্ঠানে তাদের পক্ষে বা তাদের অধিকারের পক্ষে কোনো কথাই আমরা শুনতে পারলাম না। যাই হোক, বাংলাদেশে 30-40% আওয়ামী লীগের সমর্থক রয়েছে, আপনাদের 1.5 ঘন্টার অনুষ্ঠানে এরকম কোনো কথাই শুনতে পাইলাম না। এই ছিল তার মন্তব্য। মিলন ভাই, আপনি বলেন, আন্তর্জাতিক সম্পর্ক, মার্কিন যুক্তরাষ্ট্র আপনাদের বন্ধু, ককাস, দক্ষিণ প্লাজায় মার্কিন অনুষ্ঠান, চুক্তি। আচ্ছা, আমি এর আগে একটু ব্যাক করতে চাচ্ছি। সেটা হলো যে আমাদের দুদক, জাতীয় মানবাধিকার কমিশন, তারপরে আপনার বিচার বিভাগ, এগুলোর স্বাধীনতা বলতে কি বোঝা যায় এই জিনিসটা একটু বলতে চাচ্ছি, এবং সেটা হচ্ছে কিনা সে দেখতে হবে। আমি যেটা মনে করি যে এইসব প্রতিষ্ঠানের আপনার লোক নিয়োগ, বাজেট প্রণয়ন, জনবল নিয়োগ, কার্যক্রম পরিচালনা করার যে একটা অধিকার, সে অধিকার যদি থাকে একটা প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করতে পারে। বিচার বিভাগের স্বাধীনতা বলতে মোটা দাগের 3টা জিনিস আসে। ডিটেলসে না যায় যে বিচার বিভাগের বিচারক নিয়োগ, তাদের পদোন্নতি বদলি, যেটা সেক্রেটারিয়েটের মাধ্যমে করার কথা, এটা আমাদের মানে আমরা যদি করি তাহলে বিচার বিভাগের স্বাধীনতা আমরা নিশ্চিত করতে পারবো। কিন্তু আমরা দেখেছি যে সবগুলা থেকেই যেই অ্যাটর্নি জেনারেলের হাত দিয়ে সচিবালয় হয়েছে,
সেই অ্যাটর্নি মানে তখন তিনি এখন তিনি ল মিনিস্টার, তিনি সেটাকে আবার রহিত করে দিলেন আর কি। তো কাজেই আপনার এই মানে অ্যাটর্নি জেনারেল বলছেন, ব্যাখ্যা এ- দিয়েছেন যে তারে ইনভলভ করা হয় না এইসব চুক্তিতে, এগুলি তার শিক্ষক আমাদের প্রিয় অধ্যাপক আসিফ নজরুল সাহেব তার মতো করে করছেন। এগুলা তখন বলেন না কেন তিনি? বলার অবস্থা ছিল না, আমরাও জিজ্ঞেস করি নাই। না না, আমরা জিজ্ঞেস করার দায়িত্ব না, ওনার বলার দায়িত্ব, কারণ তিনি নিজে অনুভব করছেন এটা। না, রাষ্ট্র তো তার And ক্লায়েন্ট, উনার তো রাষ্ট্র তারা জানালে জানাবে, না জানালে না জানাবে। এখনকার অ্যাটর্নি জেনারেলের জানায় কি মোশাররফের আইন করে? না, তাহলে রাষ্ট্রের রাষ্ট্রের এই চাকরিটা তিনি গ্রহণ করেছেন, হি ক্যান রিজাইন। রাষ্ট্র তার ক্লায়েন্ট, রাষ্ট্র তার ক্লায়েন্ট, সে তো সব জায়গায় রাষ্ট্রকে উনি ডিফেন্ড করবেন। তিনি দেশের সবচেয়ে বড় আইন অফিসার, এই তো। রাইট। কাজে তিনি যদি মনে করেন যে সরকার তার নীতিভঙ্গি বা ন্যায়ের বিরুদ্ধে চলে গেছে, সেক্ষেত্রে তার অপশন হলো রিজাইন করা। আর যদি থেকে যান তাহলে আমি ধরে নেবো তিনি এটাকে সমর্থন দিয়েছেন। এন্ড ককাসের গল্প বলি আপনাকে। আমি রাশিয়ান ককাসের মেম্বার বানানো হয়েছে আমাকে। আচ্ছা। তো ককাসের প্রথম মিটিং এ গেলাম, তা আমাদের এয়ার ভাইস মার্শাল বোধহয় আমাদের আলতাফ সাহেব, আমাদের মোশাররফ ভাইদের এলাকার লোক, জি জি, ইজ এ ভেরি ভেরি জেন্টলম্যান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। ককাসের আমাদের প্রথম গ্যাদারিং হলো, সেখানে প্রথম আমরা চানাচুর খাইলাম, বাদাম খাইলাম। আস্তে আস্তে লোক আসতেছে, টাইম জ্ঞান নাই কাউরি। এমনকি রাশিয়ান সাহেবরাও প্রায় ঘন্টাখানিক পরে আসলেন। তারপরে একটা রাতের ডিনার হইলো, খোদা হাফেজ হয়ে গেল। এই তো ককাস দেখলাম। তার কাছে এই এই ককাসের কি মূল্য আছে আমি এখনো টের পাইনি। টের পাইলে তখন বলবো যে কি করে। আপনারা মার্কিন যুক্তরাষ্ট্রকে খুব পরীক্ষিত বন্ধু মনে করেন, এবং এইটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার। অনেকে মনে করেন আপনাদের সাথে এবং এনসিপির সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুত্বটা একটু একটু হিসাবের চেয়ে বেশি বন্ধুত্ব আছে মনে করেন অনেকে। না, আমার মনে হয় আপনি আমাদের লিডার অফ দ্য অপোজিশন একটা কথাকে আপনি এখানে ধরছেন। আমি মনে করি না এটা এতভাবে। আপনারা সাংবাদিকরা যত সিরিয়াসলি সব কথাকে সুন্দরভাবে বলতে পারেন, আমরা যারা একটু রাজনৈতিক অঙ্গনে থাকি, আপনারা আজকে অনেক সুন্দর করে কথা কইতে পারেন, এটা পরে বোঝা যায়। আমরা 15 বছর পরে গিয়ে আপনাদের কথার মাঝে যা বুঝি। আপনার মুখ দিয়ে কিন্তু চেষ্টা করেও বাইরে হবে না জনাব শফিকুর রহমানের মুখ দিয়ে যে রাশিয়া আমাদের প্রকৃত বন্ধু, এটা বাইরে হবে না। না, আমি বলি আমি তো রাশিয়ার ককাসে আছি, আপনি বলবেন মানে জি বলেন। আমি বলছি যে সেটাকে এর দ্বারা ওই ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই আর কি, আমি যেটা মনে করি আর কি। তো কাজে ককাস দিয়ে আসলে কে কার বন্ধু নির্ণয় করা খুব মুশকিল। আর একটা কথা আমি বলি, মোশাররফ ভাই যেটা বলেছেন সংবিধান সংস্কার এবং সংবিধান সংশোধন, সংশোধনের মাধ্যমে বেসিক স্ট্রাকচারে আপনি কোনো পরিবর্তন আনতে পারবেন না, কিন্তু জুলাই সনদে বেসিক স্ট্রাকচারের পরিবর্তনের প্রস্তাব আছে। হাইকোর্ট বাইরে নিয়ে যাওয়া, জাতীয় মানে মূলনীতি পরিবর্তন সহ আমাদের মানে আপনার এই আপার হাউস করা, এগুলা মোশাররফ ভাই বলছেন ওনারা এটা করবেন আর কি। করলে কি হবে, আমি যদি কোর্টে যাই, এটা যদি চ্যালেঞ্জ করি, ওই আগে যেরকম এরশাদের আমলে আপনার হাইকোর্টকে বাইরে নিয়ে যাওয়া হয়েছিল, সেটা কিন্তু টিকে নাই আর কি। সেই কারণে মানে কনস্টিটিউশনাল প্রয়োজনে আপনার এইটাকে সংশোধন মানে জুলাই সনদের জন্য যে সংস্কার পরিষদ করা দরকার ছিল, এই সংস্কার পরিষদ যদি করা হতো তাহলে এই প্রশ্নগুলো আসতো না আর কি। আর যে কাজে আমি মনে করি যে এখানে বিএনপি যেটা জামাত মনে করে, বিএনপি তার বেসিক জায়গা থেকে সরে গেছে আর কি। তারা জুলাই সনদের বাস্তবায়নের দিকে হাঁটছে না আর। কাজে আমার কাছে আমাদের আপত্তিটা ওখানেই, জুলাই সনদ বাস্তবায়ন করা উচিত। এখন জুলাই সনদ দিয়ে মিলন ভাই, আমার রিডিং হচ্ছে জুলাই সনদ থেকে সবাই সরে গেছেন আপনারা। না, আমরা সরে যাই না। না, আমরা সরে যাইনি। আপনি পয়েন্ট আউট করলে আমি বলবো আর কি। নারীদের প্রসঙ্গটা বলছিলাম। আচ্ছা বলি, নারীদের প্রসঙ্গটা বলি। না, নারী গেল, ডেপুটি স্পিকার নিল না। আসেন ডেপুটি স্পিকারটা ব্যাখ্যা দিয়েছেন, নারীদেরটা বলেন নাই আর কি উনি। আচ্ছা, নারীদের ব্যাপারে বলি শুনেন। আমাদের দেশে আমরা ইউরোপিয়ান ইউনিয়নের একটা প্রোগ্রামে গেছিলাম, সেখানে আমি ছিলাম, ব্যারিস্টার আরমান ছিল। ইউরোপিয়ান ইউনিয়ন নারীদের প্রসঙ্গে তুললো আর কি। এটা তারা দুইজনকে জিজ্ঞেস করলো, বিএনপি এবং জামাতকে। তো সেখানে আমাদের জেবা আমিন সম্ভবত, তিনি এখন আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়ক আপনার উপদেষ্টা বসে চেয়ারম্যান, তিনি বললেন যে না, জেবা আমিন চেয়ারম্যান না। আচ্ছা, চেয়ারম্যান না হোক, বাদ দেন, উনি হি ওয়াজ দেয়ার। আক্তার হামিদ খানের মেয়ে, যিনি এখন লন্ডনে আছে এই মুহূর্তে,
তিনি ব্যাখ্যা দিলেন যে আমাদের দেশে আপনার যে খাল বিল নদী নালা, এতে মানে একজন নারীর পক্ষে পুরুষের মতো করা মুশকিল। কিন্তু এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে আমাদের এই ব্যাপারে কোনো দ্বিমত নাই, এবং আমরা গত 15-17 বছর আমরা ঘরে থাকতে পারিনি, 1 মাস 15 দিনও থাকতে পারিনি। উই আর নট প্রিপেয়ার্ড। কাজে আমরা অবশ্যই নিয়ে আসব, আমাদের বোনেরা অংশগ্রহণ করবে, এবং আমাদের আপনি দেখবেন যে এখন সব জায়গায় আমাদের বোনেরা ভালোভাবে অংশগ্রহণ করছে। কাজে এই নিয়ে আমাদেরকে মানে এই সামনে যে ইলেকশন হচ্ছে, যেগুলো আপনার এই মেয়র ইলেকশন হবে, তারপরে আপনার এই কিন্তু লোকাল আরো না মিলন ভাই, ইলেকশন, আমি ওখানে বলি জুলাই সনদের বা জুলাইয়ের স্পিরিটের একটা সবচেয়ে বড় ব্যাপার তো বৈষম্য না থাকা। আপনারা তো মানুষের মধ্যেই বৈষম্য করতেছেন, এই কথা আমরা এরকম জুলাইয়ের আগে শুনি নাই। আপনার নারীদের ক্ষেত্রে বৈষম্য করতেছেন, তাদের কর্মঘণ্টা কমায় দিতে বলতেছেন, আলাদা চাকরি করার কথা বলতেছেন, এরকম নানা ধরনের কথা আপনারা বলতেছেন। আপনারা কিন্তু আচ্ছা, যত দিন যাচ্ছে তত এরকম করে বলতেছেন। এই যে আপনি যেরকম ভাবে আজকে এরকম ভাবে বললেন যে এই ছাত্রলীগ বা আওয়ামী লীগ হইলে কাউকে পিটানোর অধিকার, কাউরে এইটা তো আমরা আপনাদের আচরণে দেখি না। আমরা এটা আমরা কেউ পিটাইলাম নাকি কাউকে? রাজশাহী ইউনিভার্সিটি, আমি রাজশাহী ইউনিভার্সিটিতে আপনারা যা করছেন, রাজশাহী ইউনিভার্সিটি ধরেন, তারপরে খুলনা বিএল কলেজ, এটা যদি শো আরো 1 ঘন্টা বাড়ায় দেন তাহলে ঠিক আছে। আপনি নারীদের ক্ষেত্রে যদি বলেন, আমরা জি নারীদের ক্ষেত্রে বলি, আপনি আমাকে ধরেন ইউরোপ মানে আমেরিকায় নারীদের পার্সেন্টেজ কত, মানে এই সংসদে কত পার্সেন্টেজ? ধরেন 1/4 তো হবেই। নো, ব্রিটেনিয়ার মানে সংসদে কি 1/4? নট এট অল। না, আপনি ব্রিটেন তো আবার আরেকটা দেশ হইলো। আমি বলতেছি সব মিলা, আমি তো ব্রিটেন না, আপনি ইউরোপ আমেরিকা ব্রিটেন সবগুলি বলছেন, আমি আমেরিকার কথা বলতেছি যে তা বলছি, কিন্তু পানির মানে গড় উচ্চতা বলতে কিছু কথা নাই, কারণ গড় উচ্চতা মাইপে যদি আপনি শুরু করেন তাহলে ভিজে যাবেন। আপনার পয়েন্টটা বলেন ভাই। কাজেই এখন আমার পয়েন্ট হলো যে এই পয়েন্ট দিয়ে আমাদের ঘায়াল করার কোনো সুযোগ নাই। আমরা মানে দেই নেই যে বলে যে দেব না, এটার কোনো মানে বিএনপি গুম কমিশন করবে না বলে যে করবে না তা তো না, করবে না। এখানে বিএনপি সুযোগ ছিল, করে নাই। আপনাদের সুযোগ ছিল দেওয়ার। হ্যাঁ, সুযোগ ছিল, আমি মানি, করেন নাই। এটা করি নাই, এটাও মানলাম আমরা, এই জন্য করবো না তা তো হইতে পারে না। সমান সমান আমাদের জি জি মোশাররফ ভাই, আপনি আপনার এইটার একটু জবাব দেন, আমরা শেষ কথা শুনবো বিরামের কাছ থেকে। আমি দিচ্ছি যে একটু যদি কম কথা একটু বলতেন যে মোশাররফ ভাই। আমি একটা কম কথাই বলবো। আপনি দেখবেন যে ভারতের সাথে আমাদের সম্পর্ক আমরা সব সময় চাই যে একটা প্রতিবেশীকে কখনো আমরা চেঞ্জ করতে পারবো না, যার কারণে প্রতিবেশী থাকবেই, কিন্তু আমরা চাই আমাদের সাথে ভারতের সম্পর্ক হবে ডিগনিটি, শ্রদ্ধাবোধ এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়। এবং আমরা ভারতকে বারবার অনুরোধ জানাচ্ছি যে আমরা ভারতের সাথে, ভারতের জনগণের সাথে আমরা সম্পর্ক গড়ে তুলতে চাই। যার জন্য আপনারা দেখবেন বিএনপি রাষ্ট্রভার দায়িত্ব নেওয়ার জন্য আমাদের পররাষ্ট্রমন্ত্রী সফর করেছেন, আমাদের প্রতিরক্ষা উপদেষ্টা সফর করেছেন, আমাদের এখানে রাষ্ট্রদূতদের সাথে প্রতিনিয়ত আলাপ হচ্ছে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভারতে সফর করবেন বলে ইতিমধ্যে কিন্তু ভারতকে তাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন। সুতরাং আমরা চাই ভারতের সাথে আমাদের সম্পর্ক উন্নয়ন হোক, যেটা আমাদের স্বার্থকে সংরক্ষণ করে। এর বাইরে আমাদের ভারতের সাথে অন্য কোনো বৈরিতা নাই বলে আমরা মনে করি। এইটা আপনাদের রাজনৈতিক যে একটা ভারত বিরোধিতার রাজনীতি যে আপনারা করেন, যেমন মোশাররফ ভাই আপনি কিছু মনে করেন না, আমরা কিন্তু আপনাদের সর্বোচ্চ নেতৃত্বের মুখে ভারতের বিরোধিতা, ভারত নিয়ে বিভিন্ন রকম মানে আপনাদের রাজনীতির একটা বড় অংশের সাথে ভারত বিরোধিতা মিশে আছে, সেইটা কোনো এফেক্টেড হবে না তো? আমরা শুনছি, যে আপনারা ভাষণ দিচ্ছেন, আমরা আবার যদি আমাদেরকে ভোট না দেন তাহলে দেশ হিন্দু রাষ্ট্র হয়ে যাবে, মসজিদে উলুধ্বনি শোনা যাবে। না, আমি আপনাকে একটা কথা বলি, আপনি লক্ষ্য করবেন যে আমরা কিন্তু বারবার গত যে সরকারটি, ফ্যাসিস্ট সরকারটি বাংলাদেশে, এই ক্ষোভ শুধু বিএনপির না, বাংলাদেশের সাধারণ জনগণের এই ক্ষোভ ছিল যে একটা দেশের ইলেকশন থেকে শুরু করে শাসন বিষয়ে একটা রাষ্ট্রের যে নগ্ন ইন্টারফেরেন্স, এই জায়গা থেকে আমরা ভারতকে সরে যেতে বারবার বলেছি। আমরা বলেছি বাংলাদেশের জনগণের সাথে ভারতের সম্পর্কটা রিলেট হোক। এইটা ধরেন নানাভাবে
এক একজন নির্বাচনের সুবিধা নেওয়ার জন্য নানাভাবে কথা বলে, কিন্তু দেখতে হবে আমাদের মূল নেতৃত্বের স্পিরিটটা কি। আমরা মূল নেতৃত্বের জায়গা থেকেই বলতেছিলাম, যাই হোক আপনি আপনার জায়গা থেকে স্পিরিটটা খালেদ বলছেন। মঈন ভাই, মিলন ভাই আপনি যদি 1.5 মিনিটে শেষ করে দেন একদম কনক্লুশন, আপনার কাছে কোনো প্রশ্ন নাই, আপনি কেমন 1.5 মিনিটে জি আমি আচ্ছা আচ্ছা একটু মানে একটু বাড়ান আচ্ছা জি আপনার জি শুধু জি বলেন অনেক সময় হয়ে গেছে কিন্তু। জি বলেন বলেন না, মিলন ভাই বলেন। কিসের সময় মোশাররফ ভাই একটা জিনিস অ্যাড্রেস করেন নাই। আমি যে বললাম যে সংবিধান সংশোধনের মাধ্যমে বেসিক স্ট্রাকচার চেঞ্জ করা যাবে না, এই বিষয়টা উত্তর আসা দরকার আর কি। এটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এরপর কেমন বাংলাদেশ দেখতে চাই আপনি মানে প্রশ্ন করেছেন। আমি মনে করি যে অ্যাসপিরেশন অফ জুলাই হলো এমন একটি বাংলাদেশ যেখানে মিলন ভাই ন্যায়ের শাসন জাস্ট আমাদের রিসার্চ টিম থেকে যে হিসাব 2026 হিসাবে হাউস অফ কমন্সে 650 জন এমপির মধ্যে 265 জন হচ্ছে নারী, অর্থাৎ প্রায় 41%। হাউস অফ লর্ডসে সদস্যদের মধ্যে প্রায় 32% হচ্ছে নারী, আর যুক্তরাষ্ট্র কংগ্রেসের 28% নারী, যুক্তরাষ্ট্রের হাউস অফ কংগ্রেসে প্রায় 41% নারী। আপনি প্লিজ কন্টিনিউ করবেন। না, ঠিকই আছে, কিন্তু সংসদে তাদের দেখা যায় না আর কি। আমি তো ছবি যেটা দেখি আপনি তো একটু পর্দা করেন মনে হয়, একটু কম দেখেন। না এটাও একটা হইতে পারে। না, এটা আমি পর্দা করি এর অর্থ এটা নয় যে আমি বোরখা পরি আর কি। না আমাদের আমি পর্দা করি অর্থে বোরকা পরি না, আমি পর্দা অর্থে পর্দা অর্থেই বলছি। পর্দা নারী পুরুষ সকলের জন্যই প্রয়োজন, আমি যত জানি সবার জন্য ফরজ আর কি। যখন ছবি তোলা হয় আপনার ব্রিটেনের সংসদের, তখন আসলে কিছু লুকানো হয় না, এটা গইনে দেখবেন আর কি আপনি কয়জন থাকে। ব্রিটেনের সংসদটা আমি যখন গেছি তখন দেখছি যে ওইটার মধ্যে যতজন সংসদ সদস্য ততটা সিট আসলে ওইখানে নাই, ওইখানে সদস্য থাকে না, মানে দাঁড়া থাকে। যাই হোক আপনি আজকের অনুষ্ঠান মানে যদি আপনি কনক্লুড করে দিতেন তাহলে আমরা। আচ্ছা, এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা মানে এই আমাদের এই জাতীয় সংসদে সরকারি দল এবং বিরোধী দলের পক্ষ থেকে মানে বারংবার একটা কথা উচ্চারণ করা হয়েছে যে এই সংসদটা হলো মজলুমের সংসদ। কারণ এখানে আমাদের তারেক জিয়া সাহেব মাননীয় প্রধানমন্ত্রী, তিনি 17-18 বছর তাকে বিদেশে থাকতে হয়েছে, হি ওয়াজ বিটেন ব্যাডলি, এবং ওখানে আরো লোকেরা আছে। আমাদের এখানেও আমাদের মানে আজহার ভাই, তিনি তো মৃত্যুর দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। কাজে এত কিছু বাংলাদেশ হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু শুরু করতে পারছি না। 47 সালে ইন্ডিয়া দেশ স্বাধীন হয়েছে, কিন্তু সেখানে ইলেকশন গুলা দু একটা ব্যতিক্রম ছাড়া তার ঠিকভাবে করেছে, পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার হয়েছে।